এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ঠিক সময় আমরা না এলে মাও হয়তো বাবা আর ছোট ভাইয়ের মতো হারিয়ে যেত। তোদের জন্য আমার বোনটা 6 বছর ধরে বাংলাদেশে আসতে পারে না। হিসেব না চুকে কিভাবে তোকে ছাড়বো বল? মিনিট 10 বাদেই স্বচ্ছ পানিতে পরিপূর্ণ হলো বাথটাব। মুহিত বসা থেকে উঠে দাঁড়িয়ে মোশতাকের বুকে পাড়া দিয়ে ধরল। তলিয়ে গেল মোশতাক। মিনিট 2 বাদে ছেড়ে দিল। ভেসে উঠে যেন পেছে ফিরল মোশতাক। এমন কঠিন দম বন্ধকর মৃত্যু কে চাইবে? মনে মনে ভাবল, মোশতাক বেঁচে ফিরলে সকল খারাপ কাজ বাদ দিয়ে ভালো হয়ে যাবে। কিন্তু এই মেজরটা কি সেই সুযোগ তাকে দেবে? মোশতাককে দ্বিতীয়বার পানিতে ডুবানোর আগে মুহিত তেজি কণ্ঠে বলে উঠল, তোকে আমি মেরে ফেলবো রে মন্ত্রী। তুই তোরই ক্ষমতার জেরে কত মানুষের ক্ষতি করেছিস তুই নিজেও জানিস না। তোর লালসা মিটাতে ভার্সিটির মেয়েদের পর্যন্ত ছাড় দিসনি তুই। তুই দেশের ভবিষ্যৎ কি করবি? তুই আরও ভবিষ্যৎ নষ্ট করছিস। কতজনকে পাচার করেছিস আশরাফের সাথে মিলে? ক্ষুব্ধ হয়ে জানতে চাইল আদ্রিয়ান। তুই বেঁচে থাকলেই বরং দেশ ও দেশের মানুষের ক্ষতি। তার চেয়ে তুই মরে যা, কারণ তুই সমাজের জঞ্জাল, আর জঞ্জাল সাফ করাই আমার দায়িত্ব, বলে উঠল সৌম্য। মুহিত 2 হাত দিয়ে বাথটাব ভর্তি পানিতে চুবিয়ে চেপে ধরল মোশতাককে। তরপাতে থাকলো মোশতাক। মুহিতের মাথায় যেন খুন চেপে গিয়েছে। মোশতাকের প্রাণবায়ুর বিনিময়েই যেন মুহিতের শান্তি মিলবে। ধস্তাধস্তির এক পর্যায়ে চোখ বড় হয়ে গেল মোশতাকের। তার শেষ নিঃশ্বাসের সাথে পানি ভুরকি কাটল। মিনিট 5 মধ্যেই ভেসে উঠল পানির উপরে। শেষ হয়ে গেল তাদের আরেকটি গোপন মিশন। দ্রুততার সাথে হাত পায়ের বাঁধন খুলে দিয়ে, মুখের টেপ তুলে, বাথরুম পরিষ্কার করে সবকিছু ঠিকঠাক করে নিথর মোশতাককে ফেলে চলে গেল তারা। এবার আশরাফ চৌধুরীর পালা। কঠিন থেকে কঠিনতম শাস্তি দিবে তাকে মুহিত। গ্রীষ্মের এই তাপদাহ আর কোনো মতেই সহ্য করা যাচ্ছে না। জনজীবন বৃতৃষ্ণায় ভুগছে। এই অতিরিক্ত গরমকেও ছাপিয়ে আরো সবকিছু উত্তপ্ত করেছে মন্ত্রী মোশতাক আহমেদের আকস্মিক মৃত্যু। ব্রিফ মিটিংয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি বক্তৃতা দিয়ে যাচ্ছেন, সেগুলোই বিভিন্ন চ্যানেলে টেলিকাস্ট করা হচ্ছে ঘুরে ফিরে। পুলিশের বক্তৃতা অনুযায়ী চেকআউট এর টাইম পার হবার পরেও মন্ত্রী মোশতাক আহমেদ চেকআউটের জন্য রিসেপশনে না এলে তাকে ইন্টারকমে কল করা হয়। দীর্ঘ সময় কল করেও তাকে পাওয়া যায়নি। শেষে হোটেলের ম্যানেজার আর একজন এমপ্লয়ি তার কক্ষের সামনে এসে দরজায় ক্রমাগত নক করতে থাকেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পরও দরজা না খুললে তাদের মনে সন্দেহ তৈরি হয়। তাদের কাছে থাকা কপি ডোর লক কার্ড পাঞ্চ করে রুমে ঢুকে তাকে না পাওয়া গেলে ওয়াশরুমের দরজা খোলা দেখে তারা সেখানে সন্ধান চালায়। এমপ্লয়ি বাথটাবে তাকে খুঁজে পায়, কিন্তু তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায় না। হোটেল কর্তৃপক্ষ দ্রুত নিকটস্থ থানায় ফোন করে সব জানালে পুলিশ সেখানে উপস্থিত হন। তার লাশ মেডিকেলে আনা হলে ডিউটিরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানান তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আপাতত কাউকেই সন্দেহ হচ্ছে না, কারণ মন্ত্রী মহোদয় এর সাথে কারো কোনো শত্রুতা কখনো পরিলক্ষিত হয়নি। মোশতাক আহমেদের মৃত্যুতে বিরোধী দলীয় মন্ত্রী সারা শহরে মিষ্টি বিতরণ করলেন। একজন মানুষের মৃত্যু নিমিষেই আনন্দ উৎসবে পরিণত হলো। এসবে মুহিতের কিছু যায় আসছে না। সে হন্য হয়ে আশরাফ চৌধুরীর খোঁজ চালিয়ে যাচ্ছে। মুহিত 2 আঙ্গুলের সহিত কপাল স্লাইড করতে করতে চোখ বন্ধ করে ভাবছে, কোথায় লুকিয়েছে আশরাফ চৌধুরী? মুহিতের ভাবনার মাঝেই কর্কশ স্বরে বেজে উঠল রিডিং টেবিলের উপর থাকা মোবাইলটা। স্ক্রিনে সৌম্যের নম্বর দেখে দ্রুত রিসিভ করে ফোন কানে তুলল। হ্যাঁ ক্যাপ্টেন, বলো। স্যার, আগামী 9 তারিখ দুপুর 2:45 আহিয়ানের সাথে আপনার ভিজিটিং আওয়ার। সৌম্যের কথা কর্ণকুহুরে আসতেই ঠোঁটের হাসি প্রশস্ত হলো মুহিতের। পূব আকাশে গোলাকার রবি ধীরে ধীরে রক্তিম আভা ছড়াচ্ছে। ছাতে মৃদু মন্দ হাওয়া বইছে। চারপাশে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। কিছু সোলজার কোয়ার্টারের মাঠের ঘাসগুলো পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। মানুষের সারা শব্দ নেই বললেই চলে। স্নিগ্ধ মনোরম লাগছে সবকিছু। ফজরের নামাজ পড়ে স্বর্গ তার ব্যালকনিতে পাতানো দোলনায় বসে সকালের এই সৌন্দর্য উপভোগ করছে। বিভিন্ন ঝামেলায় এতদিন সকাল সকাল উঠা হয়নি। আজ থেকে তার হসপিটালে ডিউটি শুরু হয়েছে, এজন্য উঠে গেছে ভোরবেলা। এখন থেকে প্রতিদিন এই রুটিনই চলবে। ধীরে ধীরে কিছুক্ষণ আগে রক্তিম সূর্য সোনালী রঙের তেজি কিরণ ছড়াচ্ছে। বাতাসও কোথায় যেন মিলিয়ে গেল। এখন আর সকাল মনে হচ্ছে না, মনে হচ্ছে দুপুর। স্বর্গ বারবার ঘড়িতে সময় দেখে নিচ্ছে। 7টা বাজলেই মুহিতকে সে কল করবে। অপেক্ষার সময় যেন কাটতেই চায় না। ঘড়ির কাঁটা যেন নড়ছেই না। 9:59 বাজতেই এভারেস্ট জয়ের হাসি দিল স্বর্গ। ইয়েস বলে ফোন হাতে নিয়ে মুহিতের নম্বর ডায়াল করে ফোন কানে তুলল।
এই বজ্জাত পুরুষের ঘুমু ঘুমু কণ্ঠটা মারাত্মক লাগে শুনতে, মন চায় গলা কেটে ফেলতে। এত সুন্দর হতে হবে কেন তার কণ্ঠ? প্রথম রিং হতেই ফোন তুলে ফেলল মোহিত। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, গুড মর্নিং জান। স্বর্গ যেন কোরবান হয়ে গেল। এত আদর লাগিয়ে কে কথা বলতে পারে? মোহিত ছাড়া কেউ তাকে এত সুন্দর করে আদর করে কথা বলতে পারবে না। মোহিতের নেশাক্ত কণ্ঠ শুনে আবেশে চোখ বন্ধ করে ফেলল স্বর্গ। এখন মোহিত পাশে থাকলে টিপে মেরে ফেলতো মোহিতকে সে। এরপর মোহিত আবারও বলে উঠল, ঘুম থেকে উঠলেই কাছে পেতে ইচ্ছে করে তোমাকে, যেমন এখন তোমাকে খুব চুমু খেতে ইচ্ছে করছে। মোহিতের সাথে সাই জানিয়ে স্বর্গ তার মনের ভাব ব্যক্ত করলো। আমারও তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছো। নেক্সট বার এলে উচিত শিক্ষা দেব। দিল খোলা হাসি দিল মোহিত। এরপর আদুরে কণ্ঠে বলল, আচ্ছা দিও, যত খুশি তত শিক্ষা। আমি সকল শিক্ষা গ্রহণ করতে প্রস্তুত, বিনিময়ে তোমাকে আদর করতে পারলেই হবে। মোহিতের এমন ঠোঁটকাটা কথায় লজ্জায় গোলাপি আভা ছড়ালো স্বর্গের দুই গালে। হঠাৎই স্বর্গ মেখে রাগ দেখিয়ে বলে উঠল, তুমি না ক্যাপ্টেন তুলিকা ফার্নাস এর সাথে হাত ধরে হিহি করছিলে? স্মিত হাসলো মোহিত। স্বর্গকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলল, এই প্রশ্নটা এই পর্যন্ত তুমি 477 বার করেছ। আর কতবার করলে আমি ক্ষমা পাবো তোমার কাছে বলতে পারো? আর দেখা করতে যাবার উপর আমার কোনো দোষ নেই, সব দোষ আমার শ্বশুরের। মোহিতের হাসি দেখে স্বর্গের হঠাৎই রাগ উঠে গেল, সাথে নিজের বাপের উপরও চটে গেল। ক্যাপ্টেন তুলিকার চুল ছিঁড়তে পারলে শান্তি লাগতো মনে। কত বড় সাহস, মোহিতের গায়ে হাত দেয়। রাগের চোটে মোহিতের মুখের উপর ফোন কেটে দিয়ে সুইচ অফ করে দিল। হনহন করে রুমে এসে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হসপিটালে যাবার জন্য পা বাড়ালো। স্বর্গের এমন রাগের মাহাত্ম্য বুঝলো না মোহিত। ভেবাচেকা খেয়ে ফোনের স্ক্রিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো। নিজের ভুলটা কোথায় হয়েছে সেটাই ভাবতে লাগলো। তনুজা আর নাফিস মাহমুদ সকালের ব্রেকফাস্ট সারছেন। পিউকে ডেকে এসেছেন, পিউ পরে খাবে। হঠাৎই কোনো দিকে না তাকিয়ে স্বর্গকে সদর দরজার দিকে যেতে দেখে ডেকে ওঠেন তনুজা। সে কি, না খেয়ে কোথায় যাচ্ছিস? স্বর্গ গর্জে ওঠা কণ্ঠে বলে উঠল, খাবার খাওয়ার মতো কোনো অবস্থা রেখেছো তোমরা? মেয়ের হঠাৎ এমন রেগে যাবার কোনো কারণ দেখতে পেলেন না তনুজা। নাফিস মাহমুদ আদুরে স্বরে মেয়েকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? এবার রাগ ঢালার মানুষ পেল স্বর্গ। এতদিন পর সে জানতে পেরেছে ক্যাপ্টেন তুলিকার সাথে মোহিতকে বিয়ে দেওয়ার ঘটক তার বাবা নিজেই। দাঁত কটমট করে স্বর্গ বলে উঠল, এমন ভান করছো যেন কিছুই জানো না। ক্যাপ্টেন তুলিকার সাথে মেজর মোহিতকে দেখা করার ব্যবস্থা কেন করেছিলে? মেয়ের এহেন গাধার মতো প্রশ্নে ব্যাকুল হয়ে গেলেন নাফিস মাহমুদ। তবুও স্বাভাবিক স্বরে বললেন, মোহিতকে বিয়ে দিতে হবে না? মেজর মোহিতকে তোমাকে ঘটক রেখেছে বাপি? নাফিস মাহমুদ মেয়েকে অবাকের সুরে জিজ্ঞেস করলেন, তুমি এত রেগে যাচ্ছ কেন? তখন তো আপা তোমাকে দিয়ে মোহিতের বিষয়ে কথা বলেনি, আর মেয়েটা যথেষ্ট ভালো, এজন্য দেখা করিয়েছি, যদিও মোহিত যেতে চায়নি। স্বর্গ দাঁতে দাঁত চেপে বলল, তোমার ওই যথেষ্ট ভালো মেয়ে কি করেছে জানো? বারবার মোহিতের হাতে হাত রাখার চেষ্টা করছিল আর হাসতে হাসতে ঢলে পড়ছিল। পুরাতন বিষয় নিয়ে তুই কেন পড়ে আছিস মা? উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন তনুজা। ওই মেয়ের কথা মনে পড়লেই হিংসে হয় আমার। শরীরে আগুন জ্বলে, সহ্য করতে পারি না আমি, বুঝতে পেরেছো? বলেই কটকট করে বেরিয়ে গেল স্বর্গ। নাফিস মাহমুদ মেয়ে যাওয়ার পানে তাকিয়ে তনুজাকে উদ্দেশ্য করে বলে উঠল, এটা কার মেয়ে? এমন হিংসুটে মেয়ে কোথা থেকে এনেছো তনু? তনুজা নাফিসের কথা শুনে ব্রুকুচকে বলে উঠে, কথাটা আবার বলো, তারপর তোমাকে দেখে নিচ্ছি। সিঁড়িতে দাঁড়িয়ে সবকিছু দেখছিল পিউ। আজকে তার মা বাবার সম্পর্ক ঠিক থাকলে এমন খুনছুটিময় একটি পরিবার তারও হতো, কিন্তু নির্মম নিয়তি কত নিষ্ঠুরভাবেই না তাকে নিঃসঙ্গ করে দিয়েছে। চোখের জল আড়াল করে সকলের অগোচরে উপরে উঠতে নিলেই নাফিস মাহমুদ ডেকে উঠল, পিউ, এদিকে একটু আয় তো রে বাবা। নিজেকে স্বাভাবিক করে অবনত মস্তকে নিচে নেমে এলো পিউ। নাফিস মাহমুদের পাশে চেয়ার টেনে পিউকে বসতে বললেন নাফিস মাহমুদ। পিউ বসতেই নাফিস মাহমুদ আদুরে কণ্ঠে বলে উঠল, ক্যাপ্টেন সৌম্য তার ফ্যামিলি নিয়ে তাকে আংটি পরাতে আসতে চাইছে, আসতে বলবো? কথাটি শোনা মাত্রই হু হু করে খেদে উঠল পিউ। যেই দায়িত্ব নিজের বাবা পালন করার কথা সেটা পালন করতে চাচ্ছে বান্ধবীর বাবা। এই চাইতে কষ্টের কি ধরনীতে দ্বিতীয় কিছু আছে? তনুজা উঠে এসে পিউর পাশে দাঁড়ালেন। পিউয়ের মাথা তার পেটের কাছে জড়িয়ে ধরে আদর করে হাত বুলালেন। তনুজা বলে উঠলেন, আমাদের যেভাবে আপন ভাবতে পারছিস না বাবা, স্বর্গ আর তুই সমান সমান আমাদের কাছে। ছোট থেকে তোকে দেখে আসছি, তুই ভাবিস না
আমরা যেমন তেমন করে তোকে সৌম্যের হাতে তুলে দেব। মনে কর আমি তোর মা, মায়ের কাছে যেভাবে সব শেয়ার করে সন্তানরা, তুইও সেভাবে সব শেয়ার করবি আমাকে। ক্যাপ্টেন সৌম্য আসবে বাবা। তনুজার আদরে মমতায় আশার আলো পেল পিউ। পিউ উপর নিচ মাথা ঝাঁকালো তনুজার প্রশ্নে। হ্যাঁ বোধক উত্তর পেয়ে নাফিস তনুজা দুজনের মুখেই খুশির ঝিলিক দেখা গেল। চৌধুরী ম্যানশনের 4 তলা বিশিষ্ট বাড়িটা আশরাফ চৌধুরী এমনভাবে ডিজাইন করেছেন যে কারো দেখলে মাথা ঘুরে যাবে। যেমন বাইরের নান্দনিক সৌন্দর্য তেমনই ভেতরে। শুধু তাই নয়, রয়েছে একটি গুপ্ত কুঠুরিও, যার সন্ধান আশরাফ চৌধুরী ছাড়া কেউ জানে না। জানতো আরেকজন, যিনি বাড়ির ডিজাইন করেছেন, কিন্তু আশরাফ চৌধুরী তাকেও দুনিয়া থেকে খালাস করে দিয়েছেন। আশরাফ চৌধুরীর রহস্য কেউ জানতে পারবে না কোনোদিন বলেই। আশরাফ চৌধুরীর রহস্য কেউই জানতে পারবে না কোনোদিন বলেই হাহা করে হেসে উঠলেন আশরাফ চৌধুরী। হঠাৎই হাসি থামিয়ে রাগে ফুস করে উঠলেন। না পারছেন ঠিকমতো খাবার খেতে, না পারছেন ফোন খুলে কারোর সাথে যোগাযোগ করতে। ফোন খুললেই নেটওয়ার্ক ট্র্যাক করে কুকুরগুলো খুঁজে বের করে ফেলবে তাকে। যেভাবেই হোক 3 তলায় নিজের কক্ষের আলমারি থেকে গোপন ফোনটা বের করে আনতে হবে। একবার এই বাড়ি থেকে বের হয়ে জাহাজে উঠতে পারলেই তার একটা লোমকেও বাঁকা করতে পারবে না। আর বাকি রইল মেজর মুহিত। ওর বংশ নিবংশ করে দেবে এবার সুযোগ বুঝে আশরাফ চৌধুরী। আজ পর্যন্ত কখনো তাকে এই গুপ্ত কুঠুরিতে অবস্থান করতে হয়নি। সামান্য একটা মেজরের ভয়ে সে এখানে লুকিয়েছে। এর জন্য কঠিন মূল্য জোগাতে হবে ওই হারামজাদা মেজরকে। এদিকে ছেলেটা কি আসলেই উন্মাদ হয়েছে নাকি ভান ধরে আছে সেটাও বোঝা যাচ্ছে না। শুয়োরটাকে জেলের ভেতরেই যদি শেষ করে দেওয়া যেত, আপাতত শান্তিতে ঘুমানো যেত। ছেলের মুখ খোলার চিন্তায় কুটুরিতে এসেও আরামে ঘুমানো যাচ্ছে না। নাফিস মাহমুদের ড্রয়িং রুমে বসে আছে মুহিত। আজ তার ছুটির দিন, স্বর্গও বাসাতেই আছে। এত ভোরবেলায় মুহিতকে এই বাসায় দেখে অবাক হলেন তনুজা। মুখে কিছুই বললেন না। ঘুম ঘুম চোখে হাই তুলতে তুলতে বেরিয়ে এলেন নাফিস মাহমুদ। ভেবেছিলেন ছুটির দিনে একটু আরামে লম্বা সময় ধরে ঘুমাবেন, কিন্তু তনুজার ডাকাডাকিতে তো তা আর হলো না। মুহিতকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে নিমিষেই ঘুম ছুটে গেল তার। কিছু হয়েছে কিনা ভাবতেই ভয়ে এক প্রকার দৌড়েই নামলেন। মুহিতের পাশে বসতে বসতে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কোনো সমস্যা হয়েছে মোহিত? অসহায়ের ন্যায় মুহিত বলে উঠল, বিশাল বড় সমস্যা হয়ে গেছে স্যার। সমস্যার কথা শুনে ভয় পেয়ে গেলেন নাফিস মাহমুদ। চিন্তিত হয়ে জানতে চাইলেন, কি সমস্যা মোহিত? আপনার মেয়ে 2 দিন ধরে ফোন তুলছে না স্যার। তোমরা ঝগড়া করেছো? জিজ্ঞেস করলেন নাফিস মাহমুদ। অসহায় বদনে মুহিত বলে উঠল। না স্যার। নাফিস আগ্রহ সহকারে জানতে চাইল। দোষটা কার? মুহিত সাবলীলভাবে উত্তর দিল, আপনার। ঘটনা আন্দাজ করতে সময় লাগলো না নাফিস মাহমুদের। অপরাধীর ন্যায় জিজ্ঞেস করলো, এখন কি করবে? আজ যেহেতু অফ ডে আছে, দেখি একটু হাওয়া খাইয়ে নিয়ে আসি, যদি মন গলে। নাফিস মাহমুদ তনুজাকে ইশারা করলেন মেয়েকে ডাকতে। দরজার ফাঁক দিয়ে চোরের মতো মুহিতকে দেখে যাচ্ছে স্বর্গ। সকালে নামাজ পড়ে ব্যালকনিতে দাঁড়াতেই মুহিতের জিভ দেখতে পেয়েছে সে। মুহিতকে কিভাবে চুম্বকের মতো টানতে হয় সেই বুদ্ধি ভালোই আছে স্বর্গের। সিঁড়ি দিয়ে তনুজাকে উঠতে দেখে ঘুমের ভান ধরে বিছানায় পড়ে রইল স্বর্গ। তনুজা এসে ডাক দিতেই চোখ খুলে এত সকালে ডাকার কারণ জিজ্ঞেস করল স্বর্গ। মুহিত এসেছে, শিগগির আয়। তুমি যাও, আমি আসছি। বলে তনুজাকে তাড়িয়ে দিল স্বর্গ। নিজের নাইট ড্রেস চেঞ্জ করে একটা নর্মাল লং শার্টের সাথে ডেনিমের লোস প্লাজো পরে গলায় ওড়না ঝুলিয়ে চুলগুলো একপাশে শিথিল করে কাঁধের 2 পাশে ফেলে পরিপাটি হয়ে বেরিয়ে এলো স্বর্গ। ড্রয়িং রুমে এসে মুহিতের আকর্ষণীয় হটনেস দেখে মনের ভেতর প্রজাপতি উঠতে থাকলো তার। অ্যাশ কালার সফট ডেনিম শার্টের সাথে ব্ল্যাক জিন্স পরেছে, হাতে কালো ফিতার ব্র্যান্ডেড ঘড়ি। মনে হচ্ছে গোসল করেছে, একদম স্নিগ্ধ লাগছে তাকে। এখনই একটা চুমু মুহিতের অবশ্যই প্রাপ্য। সময় বুঝে মুহিতকে দিয়ে দেবে স্বর্গ, মনে মনে ভাবল। নাফিস মাহমুদের ধমকে হঠাৎই ধ্যান ভেঙে চমকে উঠল স্বর্গ। এটা কেমন বেয়াদবি করছো মোহিতের সাথে? একজন ডাক্তার হয়ে এসব আচরণ তোমার মানাচ্ছে? ছেলেটাকে হয়রানি করেছো কেন? ছুটির দিনে না ঘুমিয়ে তোমার রাগ ভাঙাতে এসেছে? সব সময় সব কিছুতেই জেদ করেছো ইদানিং। দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ বেশি আদরে। একটা ব্যক্তিত্ববান ছেলে তোমার জন্য ব্যক্তিত্ব হারা হচ্ছে। বয়স কত তোমার? সকাল সকাল বাবার মুখে ধমক খেয়ে চোখের কোণে জল জমা হলো স্বর্গের। বহু কষ্টে চেষ্টা করলো আটকে রাখতে, তবুও টুপ করে 1 ফোঁটা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। মুহিত পড়লো মহা ফ্যাসাতে। এখন তো মনে হচ্ছে হ্যাং আউটেও যাওয়া হবে না। নাফিস মাহমুদকে সামলিয়ে মুহিত স্বর্গকে বলল, এসো আমার সাথে, প্লিজ কেঁদো না। মুহিত ভেবেছিল স্বর্গ তার উপর মুখ ঝামটা দিয়ে চলে যাবে, কিন্তু মুহিতকে ভুল প্রমাণ করে গাড়িতে উঠে বসলো।
গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত কোয়ার্টার থেকে বেরিয়ে গেল মোহিত। আজ সারাদিন স্বর্গকে সময় দেবে সে। স্বর্গ যা যা করতে চায় তাই তাই করবে। একটা রেস্টুরেন্টের সামনে এসে ব্রেক কষল মোহিত। স্বর্গ না খেয়ে বাসা থেকে বেরিয়েছে, তাকে আগে ব্রেকফাস্ট করাতে হবে, তারপর ঘুরতে যাওয়া। নামো। বলে গাড়ির দরজা খুলে দিল মোহিত। কোনো টু শব্দ না করে বাধ্য মেয়ের ন্যায় নেমে দাঁড়ালো স্বর্গ। স্বর্গের হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো মোহিত। একটা ওয়েটার ডেকে স্বর্গের পছন্দের চিকেন স্যুপ আর গার্লিক নান অর্ডার দিল, সাথে ভেজিটেবল স্যালাড। ওয়েটার চলে যেতেই স্বর্গের হাত ধরে ফেলল মোহিত। আদুরে নরম স্বরে বলল, তুলিকা ফার্নাজের সাথে দেখা করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ তুমি এভাবে আমার থেকে দূরে থেকো না। বুকের এখানে খুব কষ্ট হয় বাবু, তুমি বোঝো না। আমি আর কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাবো না, ইভেন তুমি না বললে হাসবো না। হ্যাপি? স্বর্গ মাথা নিচু করে চুপ হয়ে বসে রইল। মোহিত স্বর্গের থুতনি ধরে মুখ উপরে তুলে আহ্লাদি হয়ে বলল, আজকে সারা দিন আমি তোমার কাছে আছি। যেভাবে চাইবে সেইভাবেই আজকে পাবে আমাকে। মনে করো আমি তোমার ভালোবাসায় কেনা বাধ্যগত দাস। আমি তোমার সকল হুকুম পালন করতে আজকে প্রস্তুত। কথাটা জাদুর মতো কাজ করলো স্বর্গের উপর। নিমিষেই মন খারাপের কালো মেঘ সরিয়ে বলে উঠল, সত্যি? মোহিত প্রশস্ত হেসে বলল, 3 সত্যি। মেঘলা আকাশ, সাথে শিরশিরে বাতাস, সব মিলিয়ে যেন ঘুরতে যাবার উপযুক্ত সময় এটা। মানুষ সামাজিক জীব। সমাজে বেঁচে থাকার অদম্য লড়াই করতে গিয়ে মানুষ পরিণত হয়েছে যন্ত্রচালিত রোবটে। টাকার পিছে একটু সুখে থাকার আশায়, ভালো খাবারের জন্য মানুষ তার সকল চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছা সবকিছু যেন মাটি চাপা দিয়ে দিয়েছে। সকল দায়িত্ব পূরণ করতে গিয়ে নিজের জন্য সময় বের করাই যেন দুষ্কর। যান্ত্রিক এই জীবনকে ছুটি দিয়ে মোহিত আর স্বর্গ একটু ভালোভাবে নিজেদের জন্য সময় কাটাতে এসেছে ফ্যান্টাসি কিংডমে। আজ তারা তাদের সকল ক্লান্তি ভুলে, ডিউটি ভুলে, কারো অর্ডারের তোয়াক্কা না করে বাধাহীন একটি দিন উপভোগ করবে। বড় হবার সাথে সাথে মানুষ শৈশবের সবকিছু ভুলে যায়, বা শৈশবের জিনিসগুলো করতে গেলে অনেককে নাক ছিটকিয়ে বলবে বুড়ো বয়সে ঢং। কিন্তু যেই আনন্দ ঘন শৈশব একবার হারিয়ে গিয়েছে, তা কি আর ফিরে পাওয়া যাবে কোনো দিন? স্বর্গের আজ বাচ্চা হতে ইচ্ছে হয়েছে। আজকের দিন সে তার ছোটবেলায় যেভাবে হেসে খেলে কাটিয়েছে সেভাবে কাটাবে। সাথী হিসেবে মোহিত রয়েছে। প্রথমে তারা দুটো টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলো। টিকিটের সাথে যেই রাইডগুলো আছে তারা প্রথমে ওগুলো ট্রাই করবে। প্রথমে মোহিত ডিসাইড করলো তারা রোলার কোস্টারে উঠবে। স্বর্গকে যতটা উচ্ছ্বসিত দেখা গিয়েছিল প্রথমে, রোলার কোস্টারের নাম শুনেই মুখটা চুপসে গেল তার। কিন্তু মোহিত খুব এক্সাইটেড। স্বর্গকে বগল থাবা করে মোহিত ছুটল রোলার কোস্টারের দিকে। একদম সামনের সিটে বসে পড়ল মোহিত। স্বর্গ নিজেকে মোহিতের সামনে দুর্বল প্রমাণ করতে নারাজ। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর ব্যারিকেড হ্যান্ডেল গায়ের সাথে সেটে গেল। স্বর্গ বুঝতে পারলো এখন এটা চালু হবে। সাথে সাথেই মোহিতকে খামচে ধরলো। হো হো করে হেসে কুটি কুটি হলো মোহিত। স্বর্গকে জিজ্ঞেস করলো, ভয় লাগছে মনা? স্বর্গ কিছু উত্তর করার আগেই ছুটে চলল রোলার কোস্টার। ধীরে ধীরে স্পিড বাড়তে থাকলো। স্বর্গ প্রথমে যেই ভয়টা পেয়েছিল নিমিষেই সেটা আনন্দে পরিণত হলো। খুশিতে চিল্লাতে চিল্লাতে চোখ দিয়ে পানি বের করে ফেললো সে। এরপর বড় যেই নৌকা স্যান্টা মারিয়া আছে ওইটাতে উঠলো। এবারও মোহিত একদম লাস্টের মাথায় গিয়ে বসবে। তার মতে যত উপরে উঠে দোল খাওয়া যাবে তত মজা। স্বর্গ এবার কিছুতেই উপরে উঠবে না। মোহিত টেনে হিচড়ে জোর করে স্বর্গকে নিয়ে বসিয়ে দিল একদম লাস্ট মাথায়। শুরু হলো দোল। স্বর্গ ভয়ে চোখ বন্ধ করে হ্যান্ডেল চেপে ধরে খিচে বসে রইল। তার মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে। তার পায়ের নিচে সব ফাঁকা, পেটের ভেতর থেকে সব বেরিয়ে যাচ্ছে। পুরো সময় সে চোখ বন্ধ করেই কাটালো। এরপর বাম্পার কার খেলায় স্বর্গ মোহিতকে চোখের ইশারায় বুঝিয়ে দিল, দেখে নেব তোকে। মোহিত ফিচেল হাসলো। শুরু হলো দুজনের টক্কর। স্বর্গ মোহিতকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসে মেরে দিচ্ছে। বিজয়ীর হাসি স্বর্গের চোখে মুখে। মোহিত ইচ্ছে করেই স্বর্গকে জিতিয়ে দিয়ে মনে মনে হাসলো আর বলল, বাচ্চাটা আমার। একে একে সবগুলো রাইড শেষ করে বেরিয়ে আসে তারা। হাসতে হাসতে গাল ব্যথা হয়ে গেছে স্বর্গের। মোহিত আদুরে স্বরে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনার নেক্সট প্ল্যান কি? এক বাক্যে স্বর্গ পেটে হাত দিয়ে বলে উঠল, খাবো, খুব খিদে পেয়েছে। দুজনেই জিপে উঠে বসলো। মোহিত গাড়ি হাঁকালো ভালো রেস্টুরেন্টের দিকে। আধ ঘন্টা বাদে তারা রেস্টুরেন্টে পৌঁছে গেল। রেস্টুরেন্টে ঢুকে ওয়েটার ডেকে ইচ্ছে মতো অর্ডার দিল স্বর্গ। অর্ডার দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মিনিট 5 পরে ফিরে এসে খাবার এখনও দেয়নি কেন সেটা নিয়ে মোহিতকে খুঁচিয়ে যাচ্ছে। মোহিত ভাবছে অন্য কথা। এই ছোট পেটে এত খাবারের জায়গা হবে কি করে? তবুও মুখে কিছুই বলল না।
পরে দেখা যাবে রেগে মেগে খাবারই খাবে না। অযথা ঝামেলার দরকার কি বাবা? শুধু মাথা ঝাঁকিয়ে আসবে আসবে বলে অপেক্ষা করতে বলল। কিছুক্ষণ পর তিনজন ছেলে ধীরে ধীরে খাবারগুলো নিয়ে টেবিলে পরিবেশন শুরু করলো। খাবার রেখে চলে যেতেই স্বর্গ দুই হাতে দুটো স্পুন নিয়ে উচ্ছ্বসিত হয়ে মোহিতের উদ্দেশ্যে বলে উঠল। লেটস ডিড ইট। একের পর এক খাবার মুহূর্তেই সাবার করে দিচ্ছে স্বর্গ। মোহিতের মনে হচ্ছে খাবারগুলো বোধহয় বেশি স্বাদ। নিজেও টেস্ট করে দেখলো। আহামরি কিছুই না। মোহিত যেন আজ অন্য আরেক স্বর্গকে দেখছে। যে মেয়ে এত ডায়েট মেনটেন করতে করতে শুকিয়ে শুটকি মাছ হয়ে গেছে, সেই মেয়ের ডায়েট ফাইট আজ কোথায় তলপি তলপা গুটিয়ে পালালো। মোহিত ভেবেছিল অর্ধেকের বেশি খাবার নষ্ট হবে, কিন্তু মোহিতকে ভুল প্রমাণ করে স্বর্গ সব খেয়ে ফেলেছে। মোহিত একটা ড্রিঙ্কসের বোতলে স্ট্রো ঢুকিয়ে স্বর্গের পানি এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আরও কিছু খাবে শোনা? স্বর্গ মাথা নেড়ে অর্ডার দেওয়ার ভঙ্গিতে বলল। নো, এখন শপিংয়ে যাব। রেস্টুরেন্টের বিল মিটিয়ে মোহিত আবার গাড়ি হাঁকালো। গন্তব্য স্বর্গের পরিচিত শপিং মল। কেনাকাটা শেষ করতে করতে রাত 8টা বেজে গেল। ওদিকে নাফিস মাহমুদ সমানে ফোন দিয়ে যাচ্ছে তারা কোথায়। সৌম্যের বাবা মা এসেছে। স্বর্গকে নিয়ে দ্রুত জিপে বসলো মোহিত। গাড়ি স্টার্ট দিয়ে স্পিড বাড়িয়ে দিল। রাত 9:30টার মধ্যে পৌঁছে গেল নাফিস মাহমুদের বাংলোতে। শপিং ব্যাগগুলো দুই হাতে ঝাপটে ধরে বহু কষ্টে হেলে ধুলে উপরে উঠে গেল স্বর্গ। মোহিত সৌম্যের বাবা মায়ের সাথে কুশল বিনিময় করে ফ্রেশ হতে চলে গেল। সৌম্যের গ্রামের বাড়ি টাঙ্গাইল, মধুপুরের এক প্রত্যন্ত গ্রামে। সেখান থেকে আসতে তাদের একটু দেরি হয়ে গেছে। ঠিক সময়ে গাড়ি ধরতে না পারে দুপুরে পৌঁছানোর কথা থাকলেও সন্ধ্যা গড়িয়ে গেছে। সৌম্যর বড় একটা বোন আছে, তার বিয়ে হয়ে গিয়েছে। সৌম্যর বাবা মা দুজনেই খুবই সাদাসিধে আর মিশুক প্রকৃতির। পিউকে তারা খুবই পছন্দ করেছে। সৌম্য আর পিউ চাইলে তারা আজকে আংটি পরিয়ে আগত করে রাখবে। সৌম্যের বাবা মায়ের আরও কয়েকদিন পরে আসার কথা ছিল। পিউয়ের কথা চিন্তা করে সৌম্য আজই তাদেরকে ফোন করে নিয়ে এসেছে। মোহিত সৌম্যকে ডেকে জিজ্ঞাসা করলো কি করতে চাই সে। সৌম্য সাবলীলভাবে উত্তর দিল, স্যার আমি আজকেই আকত করতে চাই। আগামী সপ্তাহে ওকে তুলে নেব। পিউ ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। ওরা এখন আমাকে বিশেষ প্রয়োজন, মুখে না বললেও আমি বুঝতে পারি। বলেই মাথা নিচু করলো সৌম্য। মোহিত সৌম্যর কাজ চাপড়ে ড্রয়িং রুমে এসে বসলো। পকেট থেকে ফোন বের করে মেজর আদ্রিয়ানের নম্বর ডায়াল করলো। কিছু নিয়ে আসুন মেজর আদ্রিয়ান। সকলের মুখে হাসি ফুটলো। পিউ নার্ভাস হয়ে গেল। পিউকে গোসল করিয়ে বিছানায় বসালো স্বর্গ। এরপর মোহিতের শপিং করে দেওয়া ব্যাগ হাতরে একটা মেরুন রঙের সোনালি পাড়ের জামদানি শাড়ি বের করলো, সাথে কিছু নতুন সিম্পল গহনা। পিউকে দেখিয়ে বলল, এগুলো তোর জন্য এনেছি, পছন্দ হয়েছে? পিউ নীরবে অশ্রু বিসর্জন দিল। স্বর্গ পিউকে জড়িয়ে ধরে বলল, কিছু হয়নি, মনে কর আমি তোর বোন। মাম্মা বাপি, তোরও মাম্মা বাপি। এখান থেকেই তোর বিয়ে হবে। বিয়ের পর তোর নায়েরও এখানেই করবি। কি করবি তো? শাসিয়ে জিজ্ঞেস করলো স্বর্গ। পিউ চোখের জল মুছে মুচকি এসে মাথা ঝাঁকালো। সে অবশ্যই আসবে। খুবই সিম্পলভাবে ঘরোয়া পরিবেশে আংটি বদল আর আকত হয়ে গেল। আগামী সপ্তাহে সেনাকুঞ্জে বড় অনুষ্ঠান করে সৌম্য পিউকে ঘরে তুলবে। বিয়ে নিয়ে পিউয়ের অনেক ফ্যান্টাসি ছিল। সৌম্য সব অক্ষরে অক্ষরে পালন করবে। বাবা মা পাশে নেই তো কি হয়েছে, সৌম্য তো মরে যায়নি। এখনো অক্ষত অবস্থায় পিউয়ের সামনে শ্বাস নিচ্ছে। যদিও বিয়ের পর কিছু ঝামেলা আছে। সৌম্য এখনো ব্যাচেলর অফিসার্স কোয়ার্টারে থাকে। বিয়ের পর কোয়ার্টারের জন্য আবেদন করলেও সেটা সাবমিট হতে একটু সময় লাগবে। তবুও সৌম্য সব ভেবে রেখেছে। বাইরে বাসা নেবে সৌম্য দরকার পড়লে, তবুও পিউকে একা ছাড়বে না। রাত 12টা নাগাদ সকল কাজ শেষ করে সৌম্য আর মোহিত চলে যায় তাদের কোয়ার্টারে। সৌম্যর বাবা মা থেকে যায়। তারা ভোরে গ্রামে ফিরে যাবে। তিন কুলে তেমন নিকট আত্মীয় না থাকায় কাউকে বিয়েতে নিমন্ত্রণ করারও ভেজাল নেই। অনুষ্ঠানের আগের দিন তারা চলে আসবে বড় মেয়েকে নিয়ে। রাত 1:10 কোনোভাবেই মোহিতের ঘুম আসছে না। কাল দুপুরে আহিয়ানের সাথে ভিজিটিং আছে। দুয়ে দুয়ে চার কিছুতেই যেন মিলছে না। আশরাফ চৌধুরী গেলটা কোথায়? সহসাই লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলো মোহিত। সেনা নিবাস থেকে আশরাফ চৌধুরীর বাসা 20 মিনিটের রাস্তা। দুষ্টু বুদ্ধি খেলে গেল মোহিতের মাথায়। কালো একটা শার্ট পরে, মাথায় নর্মাল ক্যাপ পরে, মুখে মাস্ক লাগিয়ে চোরের মতো পা টিপে অন্ধকার হাতড়ে বেরিয়ে এলো গেটের কাছে। আস্তেই নাইট গার্ডকে গেটের কাছে আসতে দেখে একটা ঝাউ গাছের পিছনে লুকিয়ে গেল। লোকটি সরতেই দ্রুত গতিতে গেট পেয়ে লাফিয়ে রাস্তায় চলে এলো। নাইট গার্ড শব্দ পেয়ে দৌড়ে গেটের কাছে এসে কিছুই দেখতে পেল না। প্রথমে ধীরে, পরে জোরে হেঁটে একসময় দৌড়াতে শুরু করলো মোহিত। দৌড়াতে দৌড়াতে চৌধুরী ম্যানশনের সামনে এসে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে লাগলো। কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে ছোট টর্চ বের করে আবার গেট টপকে ভেতরে ঢুকলো মোহিত। কোমরে রাখা রিভলভার হাতে পজিশন করে ধরে ধীরে ধীরে আগাতে লাগলো। মানুষজন ধাক্কাধাক্কি করে ঢিল ছুঁড়ে বাড়ির অবস্থা ঝকর মকর করে ফেলেছে।
মেইন গেটের লক পর্যন্ত নষ্ট করে ফেলেছে। মোহিত বিনা শব্দে প্রত্যেকটি তলায় ঘুরে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করলো। সন্দেহজনক কিছুই পেল না। তবুও হাল ছাড়ার পাত্র সে নয়। সুযোগ বুঝে প্রত্যেকটি তলায় একটি করে স্পাই মিনি ভয়েস রেকর্ডার সেট করে দিয়ে বাইরে বেরিয়ে এলো। মোহিত শতভাগ নিশ্চিত আশরাফ চৌধুরী বাড়িতেই কোথাও লুকিয়ে রয়েছে। হাঁটতে হাঁটতে ফেরার পথে নাফিস মাহমুদের বাংলো দেখে সুপ্ত ইচ্ছে জেগে উঠল মোহিতের মনে। রাত 3টে বাজে, তবুও তার পা এই রাস্তা থেকে সরছে না। ফোন বের করে স্বর্গের নম্বরে কল করতেই রিসিভ করলো স্বর্গ। ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো মেহু। মোহিত যেন এই রোমাঞ্চকর কণ্ঠ শুনে আরো পাগল হয়ে গেল। নিজেকে সামলে বলে উঠল, পাঁচিল টপকে যদি তোমাদের দরজার সামনে যাই, আমাকে তোমার সাথে ঘুমাতে দেবে? মোহিতের কথা নিমিশেই স্বর্গের ঘুম ছুটে গেল। ছেলে বলে কি? দ্রুত ব্যালকনির দরজা খুলে আশেপাশে তাকিয়ে বলল, হ্যালো মুহু, কোথায় তুমি? তোমাকে তো দেখছি না। মোহিত ফিসফিস করে বলে উঠল, আলোতে দাঁড়িয়ে দাঁত কেলাবো, যাতে চোর মনে করে গার্ড ধরে ফেলে। স্বর্গ আঙ্গুল কামড়ে ভাবতে লাগলো কি করবে। পিউ আজ গেস্ট রুমে ঘুমিয়েছে। সৌম্যের বাবা মাও নিচে ঘুমোচ্ছে। মোহিতকে মেইন গেট দিয়ে আসার সময় হঠাৎ কেউ যদি দেখে ফেলে। মোহিত আবার বলে উঠল, কি ব্যাপার, কথা বলছো না কেন? ফিরে যাব? তড়িঘড়ি করে স্বর্গ বলে উঠল, এ মা, না না যেও না। শোনো, আমার রুমের পেছনের ব্যালকনি দিয়ে উঠতে পারবে? পাইপ বেয়ে কিন্তু উঠতে হবে। মোহিত সিচুয়েশন বুঝলো, তবুও মনের সাথে যুদ্ধ করে জয়ী হবে কার সাধ্য। ফোন কেটে সুযোগ বুঝে পাঁচিল টপকে স্বর্গের পিছনের ব্যালকনির দিকে অগ্রসর হলো। দুটো ব্যালকনি খোলা, গ্রিলহীন। আকাশের চাঁদ হাতে পেল মোহিত। লম্বা মানুষ চাইলেই অসাধ্য সাধন করতে পারে। একটু পাইপ বেয়ে উঠতেই প্রথম ব্যালকনিতে উঠতে পারলো। এরপর কোমর সামান ইটের গাঁথুনিতে পাড়া দিয়ে স্বর্গের ব্যালকনিতে উঠে পড়লো। এদিকে হাত ছিলে গেল সামান্য, সেসব গায়ে মাখলো না মোহিত। ব্যালকনির দরজা আটকে স্বর্গ মোহিতকে বিছানায় বসতে দিল। এরপর পানির বোতল এগিয়ে দিল। ঢক ঢক করে পুরো বোতলের পানি সাবার করলো মোহিত। হঠাৎই ভ্রু কুচকে সন্দিহান চোখে জিজ্ঞেস করলো স্বর্গ, এমন ভূত সেজে কোথায় গিয়েছিলে? কেন, আমাকে দেখে খুশি হওনি? পাল্টা প্রশ্ন করলো মোহিত। আচ্ছা, তাহলে চলে যাই। বলেই উঠে দাঁড়ালো। কোনোই বরাবর টেনে ধরলো স্বর্গ। কখন বললাম খুশি হইনি? ঘুম পাচ্ছে, শুয়ে পড়লাম। বলেই মোহিত বিছানায় চিত হয়ে শুয়ে গেল। স্বর্গ ব্যাককালের মতো দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ, তুমি ঘুমোতে এসেছো এখানে? গায়ের শার্ট খুলতে খুলতে মোহিত রসিয়ে রসিয়ে বলল, অনেক কিছুই করতে এসেছি, শুয়ে পড়ো, বেশি কথা না বলে। লাইট অফ করে নীল রঙা ডিম লাইট জ্বালিয়ে দুরু দুরু বুক নিয়ে মোহিতের পাশে শুয়ে পড়ল স্বর্গ। হঠাৎই শক্ত করে জড়িয়ে ধরলো মোহিত স্বর্গকে। এরপর ফিসফিস করে স্বর্গের কানের কাছে মুখ এনে বলল, আগামী মাসেই বিয়ে করে তুলে নিয়ে যাব তোমাকে। এভাবে আর থাকা যাচ্ছে না। মোহিতের গরম নিঃশ্বাসে শিহরণ বয়ে গেল স্বর্গের সারা শরীরে। শক্ত করে মোহিতকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। স্বর্গের চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিল মোহিত। মোহিতের চুল খামচে ধরল স্বর্গ। নিজেকে আর কন্ট্রোলে রাখা গেল না। নিমিষেই উন্মাদনায় দুজন দুজনের মাঝে হারিয়ে গেল। আজ 9 তারিখ, কাঙ্ক্ষিত সেই সময় একটু পরেই ঘনিয়ে আসবে। সৌম্যকে না নিয়ে সিভিল ড্রেসে নিজের কালো রঙের কেটিএম বাইক স্টার্ট দিল মোহিত। মাথায় কালো হেলমেট লাগিয়ে ছুটে চলল হাজতে। নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা আগে এসে দাঁড়িয়েছে মোহিত। আজ তার অনেক কাজ। সকল কাজে দ্রুত সমাধান না করলে সমস্যা ধীরে ধীরে বাড়তেই থাকবে। একদিকে মা বোন, অন্যদিকে বউ। সবাই চুম্বকের মতো টানছে, কিন্তু কারো কাছেই যাওয়া যাচ্ছে না। আশরাফ চৌধুরীকে নির্মূল করে তবেই ধুমধাম করে স্বর্গকে ঘরে তুলবে মোহিত। শত্রু বাঁচিয়ে রেখে আনন্দ উল্লাস করতে মন সায় দিচ্ছে না এবার। এদিকে অপেক্ষা করতেও কষ্ট হচ্ছে। অপেক্ষার সময় সবচেয়ে দীর্ঘ। হঠাৎই অ্যালার্ম বেজে উঠল ফোনে। ধ্যান ছুটে গেল মোহিতের। 2:40 আর মাত্র 5 মিনিট পরেই শুরু হবে দর কষাকষি। কতদিন চালাতে হবে আর এই তামাশা? ভিজিটিং রুমে বসে পায়ের উপর পা তুলল মোহিত। চোখ বন্ধ করে শুনল। 1 2 3। আহিয়ান এসেছে। আহিয়ানকে দেখে মোহিতের হাসি প্রশস্ত হলো। মোহিতকে দেখে আবল তাবল বলতে শুরু করলো আহিয়ান। মোহিত চোখ দিয়ে ইশারা করতেই কারারক্ষী বাইরে চলে গেল। সোজা হয়ে বসলো মোহিত। এক ভ্রু বাঁকা করে ফিচেল হেসে আহিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল, নিজের ফর্মে এসো আহিয়ান। ইউ আর আনএবল টু ডজ মোহিত ওয়াসিফস আইস। তাহলে ধরেই ফেললে আমাকে, মেজর মোহিত ওয়াসিফ।
কথাটা বলে আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে বসলো আহিয়ান। এরপর চোখ বন্ধ করে কিছুক্ষণ মনে রইল। এরপর 2 হাত ভাঁজ করে টেবিলের উপর রেখে তাতে থুতনি ভর দিয়ে মোহিতকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি যে পাগল নই এটা কিভাবে তুমি প্রমাণ করবে মেজর মোহিত ওয়াসিফ? আমি তোমাকে প্রমাণ করতে আসিনি, এসেছি বাম্পার এক অফার নিয়ে। সাবলীল উত্তর মোহিতের। রুকুচকে মোহিতের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো আহিয়ান। কি এমন অফার নিয়ে হাজির হয়েছে সে? গলা খাকারি দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল মোহিত, তোমাকে জেল থেকে বের হওয়ার সকল ব্যবস্থা আমি নিজে করে দেব আহিয়ান। বিনিময়ে আশরাফ চৌধুরীকে আমার হাতে তুলে দেবে তুমি। তার সাথে বহু হিসেব নিকেশ বাকি পড়ে আছে আমার। তুমি আমাকে কেন পালাতে সাহায্য করবে? আমি তো তোমার ক্ষতি করতে চেয়েছি। তোমার সাথে আমার সেরকম কোনো শত্রুতা নেই, প্লাস তোমাকে ভালো হবার একটা চান্স দিলাম। আর তুমি যেই ভুলটা করেছিলে সেটা ভালোবেসে পাগলামি করেছিলে। আর কোথাও না কোথাও তোমার জন্য আমার মনে একটা সফট কর্নার রয়েছে, কারণ পিতৃহীন থেকে মাতৃহীন হয়ে দুনিয়াতে বেঁচে থাকা সবচাইতে কষ্টের। হয়তো তোমার মা বেঁচে থাকলে আজকে তোমার লাইফের মোড় অন্য কোথাও ঘুরে যেত। মায়ের কথা শুনতেই আহিয়ানের চোখ জ্বালা করতে শুরু করলো। দেখতে কত মিষ্টি ছিল তার মা। মায়ের পুরাতন স্মৃতিতে নিমিষেই ডুবে গেল আহিয়ান। আহিয়ানের সকল দুষ্টুমি মেনে আহিয়ানের পিছে পিছে সারা বাড়িময় ঘুরে বেড়াতো মিসেস অহনা। আহিয়ান ছিল চঞ্চল প্রকৃতির দুষ্ট ছেলে। বহুবার ঘরের দামি জিনিস ভেঙে ফেলেছে, মাকে ইচ্ছে করে ব্যথা দিয়েছে, খাবার নিয়ে ঝামেলা করেছে। কোনোদিনও মিসেস অহনা আহিয়ানকে একটা মারতো দূরে থাক, ধমক পর্যন্ত দেননি। সারা রাত মাথায় বিলি কেটে গল্প শোনাতো। মায়ের বুকের ওম বহুদিন ধরে পায় না আহিয়ান। বাবার সকল কুকীর্তি থেকে সবসময় বুকের মাঝে আগলে দূরে দূরে রেখেছেন। কিন্তু আহিয়ান সে তো পারেনি তার মাকে আগলে রাখতে। রাক্ষসটা ঠিক তার মাকে কবজা করে খেয়ে ফেলেছে। আহিয়ান লুকিয়ে লুকিয়ে শুধু দেখেছে, কিন্তু কারো কাছে আজ পর্যন্ত প্রকাশটুকু করতে পারেনি। আজ আহিয়ানের এই কুকর্মের জন্য তার মা কি ওপারে অনেক কষ্ট পাচ্ছে? মোহিতের গমগমে কণ্ঠে আহিয়ানের ধ্যান ছুটল। তোমাকে আমার প্রয়োজন আহিয়ান, আমার কথায় রাজি হয়ে যাও আহিয়ান। ধরে নিতে পারো এই গোল্ডেন অপরচুনিটি ফর ইউ। কিছুক্ষণ ভেবে আহিয়ান বলে উঠল, আমি তো দাগি আসামিতে পরিণত হয়েছি। যত সহজে তুমি আমাকে পালাতে হেল্প করবে ভাবছো, বিষয়টা আসলে ততটাও সহজ নয়। মোহিত ভাবলেশহীনভাবে উত্তর দিল, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি কি জেল থেকে বের হতে চাও, নাকি আজীবন এখানেই পচে মরতে চাও? সেটা তোমার ব্যাপার। মনে হচ্ছে তুমি এখানেই কমফোর্ট ফিল করছো। থাকো তাহলে, আমি উঠি। আমার শিকার আমি নিজেই ঠিক খুঁজে নেব। বললেই কলার ছেড়ে উঠে দাঁড়ালো মোহিত। আহিয়ান তোষামতের সুরে বলল, আরে মেজর, এত অল্পতে রেগে গেলে কিভাবে হবে? ভাবার সময়টা তো দিবে। তুমি পাপার সাথে ওই রকম কিছু করেছো যা মোস্তাকির সাথে করেছো, তাই না? বলেই চোখ টিপল আহিয়ান। মোহিতের ভাবের কোনো পরিবর্তন ঘটল না। আহিয়ান আবার বলে উঠল, তুমি পাপার সাথে ওই রকমই কিছু করতে যাচ্ছ যা মোস্তাকের সাথে করেছো। তোমার দম আছে বলতে হবে মেজর। আই এম প্রাউড অফ ইউ। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। বলেই হাততালি দিল আহিয়ান। আমি অবশ্যই তোমাকে হেল্প করব। সে শুধু তোমার বাপ ভাইয়ের খুনি নয়, আমার সহজ সরল অবলা মায়ের খুনিও ওই কসাইটা। বলেই রক্ত চক্ষু নিয়ে মোহিতের দিকে তাকিয়ে হাত পাঞ্চ করে মোহিতের দিকে এগিয়ে নিয়ে বলল, ডিল? মোহিত আহিয়ানের পাঞ্চে হিট করে বলল, ডিল। নিস্তব্ধ কক্ষের মাঝে হঠাৎই ঘড়ির টিকটিক শব্দে লাফিয়ে ধরফর করে উঠে বসলেন তন্দ্রাচ্ছন্ন আশরাফ চৌধুরী। বসে থাকতে থাকতে কখন যে দুই চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারেননি তিনি। কতদিন ধরে এভাবে বসে বসে সময় পার করছেন, তার হিসেব অক্ষরে অক্ষরে করে রেখেছেন তিনি। ওই মেজরকে এর থেকেও জাহান্নাম আজব ভোগ করাবেন তিনি। পরিবেশ শুনশান, কোনো মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে দূর রাস্তা থেকে বড় বড় ট্রাকের শব্দ ভেসে আসছে, আর দুই একটা নেড়ি কুকুরের মৃদু শব্দে ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন আশরাফ চৌধুরী। পা টিপে টিপে বের হলেন তার গোপন কুঠুরি থেকে। 3 তলায় নিজের শয়ন কক্ষ পর্যন্ত পৌঁছে যেতে পারলেই অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাবে। শুধু অপেক্ষা আলমারি থেকে গোপন ফোনটা বের করার। অন্ধকার হাতড়ে সিঁড়ির রেলিং বেয়ে যেয়ে দোতলা পর্যন্ত উঠলেন। হঠাৎই সিঁড়ি ঘরের কর্নারে থাকা শোপিস রেকের সাথে বেঁধে র্যাক সমেত পড়ে গেলেন।
নিমিষেই ঝনঝন শব্দে আলোড়িত হয়ে গেল নির্জন বাসাটা। ভয়ে সিঁড়ির চিপায় উপর হয়ে শুয়ে পড়লেন আশরাফ চৌধুরী। মনে হচ্ছে সত্যি সত্যি এখন হার্ট অ্যাটাক এসে যাবে। মুখের ব্যথায় দম বের হবার উপক্রম হলো তার। কিছুক্ষণ ওভাবেই শুয়ে থেকে নিজেকে স্বাভাবিক করে মেজর মোহিতের বুষ্টির পিণ্ডি চটকে উঠে দাঁড়ালেন। আবার রেলিং ধরে ধরে ধীর পায়ে হাঁটা ধরলেন। এবার সুযোগ পেলে চামড়া তুলে নেবেন তিনি ওই মেজরের। হাতড়ে হাতড়ে নিজের কক্ষের সামনে এসে দেখলেন দরজা খোলা। খোলা দরজা দেখে অবাক হয়ে ভ্রু কুঁচকালেন। পরে মুহূর্তেই মনে পড়ল মানুষ সুযোগ বুঝে তার বাড়িতে চুরির অভিযানও চালায় মানুষ। আর বলে, আমাকে তো খুঁজতে আসে না, আসে কোথা থেকে কি চুরি করা যাবে সেটা দেখতে। দামি দামি সব নিয়ে যাচ্ছে এক এক করে, যেন দানবাক্স খুলে বসেছি। তাচ্ছিল্য হাসলেন আশরাফ চৌধুরী। শালা সবাই চোর, দোষ খালি আমার একার। সকল ভাবনা ফেলে আলমারির দিকে এগিয়ে গেলেন। যত যাই হোক না কেন, অত সহজে তিনি ওই হাঁটুর বয়সী মেজরের হাতে ধরা দিবেন না। বিনা শব্দে রুমে প্রবেশ করে আলমারি খুলে বের করলেন নিজের গোপন ফোন। সুইচ অন করে ডায়াল করলেন কাঙ্ক্ষিত নম্বর। একবার রিং হয়ে কেটে গেল। রাগে ঠোঁট কামড়ে চোখ উল্টালেন আশরাফ চৌধুরী। বিশ্রী গালাগাল দিয়ে আবার ফোন কানে তুললেন। রিং হতে হতে কেটে যাবে এমন মুহূর্তে ফোনটি রিসিভ করলো ওপাশের ব্যক্তি। খুশিতে ঠোঁট গলিয়ে বেরিয়ে এলো দুপাটি চকচকে দাঁত। সোয়াদ্দি নি আহমেদ সুয়াই ডুয়াই। ও পাশের ব্যক্তির কথায় প্রশস্ত হলো আশরাফ চৌধুরীর হাসি। আরো কিছু কথা বলে ফোন কেটে দিয়ে আবার গুপ্ত কুঠুরির উদ্দেশ্যে পা বাড়ালো। রাতটা কোনোভাবে কাটলেই হলো। মেজর মোহিত, তুই আমার ছায়ারও কোনো খোঁজ পাবি না। বলেই হো হো করে হেসে উঠল। স্যার, আমি আজ পর্যন্ত আপনার কাছে কোনো দিন সাহায্য চাইনি। প্লিজ স্যার, আমাকে এই হেল্পটুকু করুন। কেউ যদি তার ভুল বুঝতে পেরে ভালো পথে ফিরে আসতে চায়, তাহলে তাকে সেই সুযোগ দেয়া উচিত স্যার। যেখানে সৃষ্টিকর্তা আমাদের এত এত ভুল ক্ষমা করে তওবা করে তার কাছে ফিরে আসার সুযোগ দেয়, সেখানে আমরা তো নগণ্য মানুষ স্যার। স্যার, আপনি সেসব কিছুই ভাববেন না। আমার টিম নিয়ে ঠিক আমি সব হ্যান্ডেল করব। আপনি শুধু পুলিশ সুপারকে ম্যানেজ করবেন, প্লিজ স্যার। আর্মি জেনারেল মোহিতের পিঠ চাপড়ে মাথা নিচু করে প্রস্থান নিলেন। মোহিত প্রশস্ত হেসে বলে উঠল, থ্যাংক ইউ স্যার। আজকে আহিয়ানের শুনানি। তার মেন্টাল হেলথ পরীক্ষা নিরীক্ষা করে আদালতে নেওয়া হবে। তারিখের পর তারিখ বেড়েই যাচ্ছে, কিন্তু আহিয়ানের সুস্থ হবার কোনো নাম নেই। ডাক্তাররাও সমস্যাটা কোথায় সেটা ধরতে পারছেন না। ক্রিমিনাল ভ্যানে হ্যান্ডকাপ পরিয়ে আহিয়ানকে তোলা হলো, সাথে দুটো কনস্টেবল। গাড়ি ছুটে চলেছে হসপিটালের দিকে। সামনে পুলিশের ডিউটিরত এসআই এর গাড়ি, মাঝখানে আহিয়ানের গাড়ি। পিছনে মোটর সাইকেলে দুজন কালো পোশাকে আবৃতকারী ব্যক্তি। গাড়ি চলতে চলতে হঠাৎই নির্জন একটি রাস্তায় এসে ব্রেক কষল। সামনে কেউ তুমুল মারামারি লাগিয়েছে রাস্তা বন্ধ করে। দুই পাশ থেকেই রাস্তা বন্ধ করেছে ছেলেগুলো। কি নিয়ে তাদের মারামারি এটাই কেউ বুঝতে পারছে না। এসআই কনস্টেবল দুটোকে নির্দেশ দিলেন গাড়ি থেকে নামতে। ছেলেগুলো নিজেদের গাড়িগুলো রাস্তায় এমনভাবে পার্কিং করেছে, কোনো পাশ থেকেই অন্য গাড়িগুলো ঢুকতে পারছে না। কনস্টেবল নামতেই কালো পোশাকের লোকগুলো পুলিশ ভ্যানের শাটারের হ্যাসবল খুলে সুনিপুল কৌশলে আহিয়ানকে বের করে তাদের বাইকে বসালো। উল্টো দিকে ফাঁকা রাস্তা দিয়ে বাইক জোরে টান দিয়ে ধুলো উড়িয়ে নিমিশেই হারিয়ে গেল অজানা গন্তব্যে। কিছুক্ষণ বাদে মারামারি থামিয়ে কনস্টেবল দুটো পুলিশ ভ্যানে এসেই চোখ বড় বড় করে ফেললো। এটা কিভাবে সম্ভব? তারা তো আহিয়ানকে হ্যান্ডকাপ সমেত গাড়িতে সিটের সাথে শিকল দিয়ে তালা দিয়ে গেছিল। নিমিষেই খবর পৌঁছে গেল উপর মহল পর্যন্ত। এসআই দৌড়ে এসে পড়ে থাকা হ্যান্ডকাফ দেখে বলে উঠলেন, শোকজ কি করবেন সেটা ভেবেই ঘাম ছুটে গেল প্রত্যেকের। মানুষ তো অবশ্যই প্রশাসনের অক্ষমতার দিকে আঙ্গুল তুলবে। বিষয়টা শাক দিয়ে মাছ ঢাকার মতো হয়ে গেল। দ্রুত মর্গ থেকে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া চেহারা বিকৃত বেনামি একটি লাশ নিয়ে মিডিয়া ডেকে পুলিশ সুপার জানিয়ে দিল আদালতে নেমার পথে। দ্রুত মর্গ থেকে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া চেহারা বিকৃত বেনামি একটি লাশ নিয়ে মিডিয়া ডেকে পুলিশ সুপার জানিয়ে দিলেন। আদালতে নেবার পথে গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আহিয়ান। একদিকে পুলিশের ধাওয়া, অন্যদিকে ব্যস্ত রাস্তা। হঠাৎই সিলিন্ডার ভর্তি একটা ট্রাক এসে আহিয়ানকে পিষে দেয়। সাথে সাথেই স্পট ডেট হয়ে যায় আহিয়ানের। কুকথা বাতাসে ছড়াই বেশি। ঠিক তেমন ভাবেই নিমিষের মধ্যেই আহিয়ান অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর খবর পুরো শহরে ছড়িয়ে গেল। কেউ কেউ খুব খুশি হলো, আবার কেউ কেউ দুঃখ পেল। পেরিয়ে গেছে 2 দিন। আহিয়ানের সেই জাহাজে আহিয়ানকে তুলে নিতে এসেছে মোহিত আর মেজর আদ্রিয়ান। মোহিতকে জড়িয়ে ধরে আহিয়ান বলে উঠল, যে উপহার তুমি আমাকে দিয়েছো মেজর, এর আওসান একদিন ঘোষাবো পুরো। বলেই চোখ মুছে দ্রুত জাহাজে উঠে গেল।
মুহূর্তেই ভো ভো শব্দ করে কালো ধোঁয়া উড়িয়ে পতেঙ্গা বন্দরে ছোট ছোট ঢেউ ছিঁড়ে ধীরে ধীরে চলতে লাগলো ডেড সোল। এরপর স্পিড বাড়তে থাকলো, ধীরে তা মিলিয়ে গেল সমুদ্রের ঘোর অন্ধকারে। আহিয়ান যাবার আগে মোহিতকে অনেক ক্লু দিয়ে গেছে, সেই হিসেবেই মোহিত তার পরবর্তী কাজ শুরু করবে। রাতটা কোনোভাবে কাটাবে তারা এখানে। সকালে নোভো এয়ারে তাদের ডোমেস্টিক ফ্লাইট আছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছালো মোহিত আর আদ্রিয়ান। ইমার্জেন্সি টিকিট কাটা আছে তাদের। বিমানবন্দরে ঢুকতেই এক বিদেশি পর্যটকের সাথে ধাক্কা খায় আহিয়ান। পর্যটক তার আপন ভাষায় কিছু কথা বলে ওঠে। আহিয়ান ইংরেজিতে প্রশ্ন করলে দৌড়ে আসে পর্যটকের গাইড। মোহিত আর আদ্রিয়ান ভদ্রতা সূচক আরও কিছু আলাপ করে ডোমেস্টিক এরিয়াতে এসে নিজেদের টিকিটের সবকিছু ঠিক করে বিমানে উঠে বসে। মোহিতের মাথায় ঘুরপাক খাচ্ছে, কেন ওই বিল্ডিংয়ে বারবার গিয়েও টাইলসগুলো চেক করে দেখলো না? কেন তার মাথায় এই বুদ্ধি আগে এলো না? বিমান ছাড়বে সেই অ্যানাউন্স বেজে উঠল। সিট বেল্ট বেঁধে একটা ম্যাগাজিন হাতে নিল মোহিত। অল্প সময়ের জার্নি, একটু পরেই প্লেন ল্যান্ড করবে। এয়ারপোর্ট থেকে বের হতে এসে আদ্রিয়ানকে নিয়ে চৌধুরী ম্যানশনে যাবে। সকল ঝামেলা পেরিয়ে 1 ঘন্টার একটু বেশি সময় লাগলো মোহিত আর আদ্রিয়ানের এয়ারপোর্ট থেকে বের হতে। ঢাকা বিমানবন্দরের পার্কিং এরিয়াতে আসতেই সৌম্যের দেখা পাওয়া গেল। গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তাদেরকে দেখেই গাড়ি স্টার্ট দিল। গাড়িতে উঠে বসতেই মোহিত বলে উঠল, আশরাফ চৌধুরীর বাড়িতে চলো ক্যাপ্টেন। রাস্তায় জ্যাম ঠেলে আস্তে আস্তে 40 মিনিট সময় লাগলো চৌধুরী ম্যানশনে পৌঁছাতে। গাড়ি থেকে নেমেই দৌড়ে ভিতরে প্রবেশ করলো 3 জনে। গ্রাউন্ড ফ্লোরে দক্ষিণ পাশের প্রত্যেকটি টাইলসে হাত দিয়ে বাড়ি দিতে দিতে এক জায়গায় গিয়ে ফাঁপা মনে হলো। পাশেই একটা টাইলসের ছোট হ্যান্ডেলের মতো দেখা গেল। সেটা ধরে টান দিতেই কূপের মুখের মতো গর্ত দেখা গেল, সাথে স্টিলের মই, যা নিচের ওয়ালের সাথে ফিটিং করা। মোবাইলের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে নেমে পড়লো 3 জনই। ভেতরে ঢুকতেই তাদের চোখ ছানা পড়া ঝকঝকে পরিপাটি গোছানো কক্ষ। দেখেই বোঝা যাচ্ছে এখানে কেউ অবস্থান করছে নিয়মিত। প্যাকেটজাত খাবারের খোসা ছড়িয়ে আছে সর্বত্র। তন্ন তন্ন করে সারা কক্ষ খুঁজেও আশরাফ চৌধুরীকে পাওয়া গেল না। দৌড়ে উপরে উঠল 3 জনেই। 4 তলা থেকে 4টি মিনি রেকর্ডার ডিভাইস বের করে আনলো মোহিত। সেগুলোর মেমোরি খুলে প্রত্যেকেই নিজেদের ফোনে লাগালো। প্রত্যেকটা থেকে কোনো সাউন্ড পাওয়া গেল না। প্রথমটা থেকে কোনো সাউন্ড পাওয়া গেল না। দ্বিতীয়টা থেকে ঝনঝন শব্দে তারা সজাগ হলো। আর কোনো শব্দ নেই সেটাতে। তৃতীয়টা থেকে অনেকক্ষণ বাদে অদ্ভুত কিছু ভাষা শুনতে পাওয়া গেল। ভ্রু কুচকে এলো প্রত্যেকের। আদ্রিয়ান বলে উঠল, কমরেড, ভাষাগুলো খুব পরিচিত লাগছে। মাথায় জোর দিতেই মনে পড়ল কোথায় শুনেছি সেই ভাষা। সেই থাইল্যান্ডের পর্যটকের কাছে। রেকর্ডেড কথাগুলো গুগল ট্রান্সলেট করে অর্থ বুঝতেই মোহিতের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সজোরে দেয়ালে এক ঘুষি বসিয়ে দিল। মুহূর্তেই বাঁকা হাসল মোহিত। চলুন মেজর আদ্রিয়ান, থাইল্যান্ড যাওয়া যাক। ব্যাংকক, ফুকেট। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ফুকেটের সৌন্দর্যে বিমোহিত হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এই ফুকেট দিনের বেলায় যতটা সুন্দর মোহনীয়, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর। একটু এদিক সেদিক হলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। চুরি, ডাকাতি, স্মাগলিং, সেক্স ক্লাব, ক্যাসিনো সব কিছু গড়ে উঠেছে ফুকেটের বাংলা রোডে। এই রোডে সন্ধ্যার পর যে কোনো ক্রাইম ঘটার চান্স থাকে 80% উপরে। বিদেশি পর্যটকদের জন্য বাংলা রোডকে রাতের বেলা রেড এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়। টানা 3.5 ঘন্টা জার্নি করে ব্যাংকক সুবর্ণ ভূমি এয়ারপোর্টে এসে পৌঁছেছে আদ্রিয়ান, সৌম্য আর মোহিত। ইকোনমিক টিকিটের ব্যবস্থা না থাকায় বিজনেস ক্লাসে আসার জন্য এক একজনকে গুনতে হয়েছে 70,000 টাকা। তাদেরকে ওয়েলকাম করার জন্য প্লেকার্ড হাতে দাঁড়িয়ে আছেন তাদের গাইড থাই আব্বাস। লোকটির বয়স 40-এর কাছাকাছি। থাইল্যান্ড সম্পর্কে এতই অভিজ্ঞতা অর্জন করেছেন যে নামের সাথে যুক্ত হয়ে গেছে থাই। আব্বাসের সহায়তায় তারা তাদের লাগেজ নিয়ে ফুকেটের পশ একটি হোটেল নভোটেল ফুকেট সিটিতে উঠে। মূলত তারা এসেছে এক ঢিলে 2 পাখি মারতে, রথ দেখা, কলা বেচা যাকে বলে। এর মাঝে সুন্দরী মেয়েদের দিয়ে বডি ম্যাসাজ করাতে পারলে মন্দ হয় না। হোটেলে ঢুকে ফ্রি ওয়াইফাই কানেক্ট হতে না হতেই সৌম্য আর মোহিতের ফোনে ভিডিও কলের নোটিফিকেশন আসতে শুরু করলো। বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে ভরিয়ে ফেলেছে পিউ আর স্বর্গ। একটাই সতর্ক বাণী, সাদা রঙের মেয়ে মানুষ থেকে 100 হাত দূরে। মেজর আদ্রিয়ান বিছানায় চিত হয়ে শুয়ে হো হো করে হাসতে লাগলো। কারণ সে স্বাধীন, তাকে বলার মতো কেউ নেই। তার মতে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। মিঙ্গেল হলেই যত প্যারা। মোহিত আর সৌম্যকে উদ্দেশ্য করে চোখ টিপে আদ্রিয়ান বলে উঠল, আমি বডি ম্যাসাজও নিব, নাইট ক্লাবও যাব, আর বিচেও হাফ প্যান্ট পরে শুয়ে থাকবো।
বলেই মাথার পিছে 2 হাত ভাঁজ করে দিয়ে পায়ের ওপর পা তুলে শুয়ে থাকলো। আদ্রিয়ানের কথা শুনে মুহিত আর সৌম্য চোখ চাওয়াচাওয়ি করলো, কারণ তারা অসহায়, তারা বউয়ের বন্দি কারাগারে। মুহূর্তেই মুহিতের ফোন ভুঁ ভুঁ শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে দৃষ্টি ফেলতেই নিজের আদুরে বউয়ের নম্বর দেখে ঠোঁটের হাসি মিয়ে গেল। এখনই শুরু হবে 101টা প্রশ্নের জবাব উত্তর। হলো তাই। মুহিত ফোন তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে স্বর্গ বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করলো, সাথে 100বার শাসালো যাতে ছোট পোশাক পরিহিত মেয়েদের দিকে চোখ না দেয় মুহিত, তাহলে স্বর্গ মুহিতের চোখ উপড়ে ফেলবে। মুহিত শুধু আচ্ছা আচ্ছা বলে বাধ্য বাচ্চার নেই ফোন কেটে দিল। স্বর্গ ফোন কাটার সাথে সাথেই পিউ ফোন করলো সৌম্যের ফোনে, ওই একই হুমকি ধামকি। সালার আসামি ধরতে এসেও শান্তি নেই দেখা যাচ্ছে বলে বালিশ দিয়ে মাথা চেপে ধরল সৌম্য। কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরের খাবার খেতে হোটেলের রুফটপ রেস্টুরেন্টে গেল তারা। এটাই প্রথম থাইল্যান্ডের ভ্রমণ তাদের। এখানকার খাওয়া দাওয়া, কৃষ্টি, কালচার কিছুই জানে না তারা। আরও কত রকম দেশে যে তাদের ভ্রমণ করতে হবে সেটাও তারা জানে না। মেনিউ কার্ড নিয়ে খাবারের নাম দেখতে থাকলো। সৌম্য তো ভয়েই শেষ, যদি পর্ক দিয়ে রান্না করে দেয় ভাবতেই চোখ মুখ কুচকে জিভ বের করে আস্তাক ফিরুল্লাহ বলে উঠল। সৌম্যের এমন অবস্থা দেখে মুহিত জিজ্ঞেস করলো, উজবুকের মতো আচরণ করছো কেন ক্যাপ্টেন? সৌম্যের উত্তর না শুনেই ওয়েটার ডাকলো মুহিত। মুহিত সবাইকে বোঝালো কোনটা কি খাবার আর তারা কোনটা খাবে। সকলের সিদ্ধান্ত অনুযায়ী মুহিত অর্ডার দিল থাই স্টিম বোট। সৌম্য ভাতপ্রিয় মানুষ, সে অর্ডার দিল খাও ক্লুক ক্রবি, আর আদ্রিয়ান অর্ডার দিল চিকেন সাতাই। গুগল ঘেটে খাবার সম্পর্কে আইডিয়া নিয়ে নিয়েছে তারা, এবার টেস্ট করার পালা। কিছুক্ষণ পরেই তাদের অর্ডারকৃত খাবার চলে এলো। সৌম্য ভয়ে ভয়ে খাবার মুখে তুলল। খাবার খেয়ে সে তার মন্তব্য ব্যক্ত করলো, এত কঠিন নামের কি দরকার ছিল? চিংড়ি ভর্তা দিয়ে ভাত মাখানো বললেই তো সহজ হতো। বেশি কথা না বলে খাও ক্যাপ্টেন। বলেই ফুটন্ত ভেজিটেবল আর চিকেন স্টকে পাতলা স্লাইস করে কাটা মুরগির মাংস চুবালো মুহিত। সৌম্য খেতে খেতে প্রশ্ন করলো, মেজর, আপনি এখানে কোথায় খুঁজে পাবেন? আপনার গান কি তো আশরাফ চৌধুরীকে? সন্ধে নামলেই দেখতে পাবে। বলেই চিপ স্টিক দিয়ে ডুবানো মাংসটা তুলে মুখে পুরল মুহিত। খাবার সময় বেশি কথা মুহিতের পছন্দ নয়, এজন্য সৌম্য আর ঘাটালো না বেশি। পায়ের উপর পা তুলে বসে আছেন আশরাফ চৌধুরী। পেছনে 2জন মেয়ে গরম তেল মালিশের মাধ্যমে তাকে মেসেজ দিয়ে যাচ্ছে। মেয়েগুলোকে কক্ষে নিয়ে শুয়ে পড়তে ইচ্ছে করছে আশরাফ চৌধুরীর, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলেন না। মুহিতের কথা মনে পড়তেই বিদঘুটে হেসে উঠলেন। তার হাসিতে মেয়েগুলো মেসেজ বন্ধ করে দূরে সরে দাঁড়ালো। আরে কিভাবে আমার খোঁজ পাবি মেজর? অনেক দৌড় করিয়েছিস আমাকে, এবার তোকে কি করি আমি তুই শুধু দেখ। লাশ ধরে কাদার জন্য কোনো মানুষ পাবি না। বলে হাতে থাকা বিয়ারের ক্যান ছুঁড়ে মারলেন। মুহিত যদি কোনোভাবে এখানেও চলে আসে তবে জ্যান্ত পুঁতে দেবেন থাইল্যান্ডের মাটিতে। বাংলাদেশের চাইতেও আশরাফ চৌধুরীর জন্য নির্ভরযোগ্য স্থান থাইল্যান্ড। এখান থেকেই তার ব্যবসা জীবনের হাতেখড়ি। ঘুরতে আসা কত নারী পর্যটককে অপহরণ করে পতিতালয়ে দিয়ে দিয়েছে আশরাফ চৌধুরী, তার কোনো ইয়ত্তা নেই। বিনিময়ে হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। ধীরে ধীরে পোক্ত আবাস করেছেন এখানে। ছেলেটার জন্য এতদিন দেশে ফিরে গিয়েছিলেন, কিন্তু হারামিটা তার সব শেষ করে দিল। হঠাৎই আশরাফ চৌধুরীর কক্ষে 8 জন থাই ছেলে প্রবেশ করলো। প্রত্যেকের উচ্চতা 6 ফিট, সাথে মাসেলযুক্ত বডি। প্রত্যেকেই কারাতে স্পেশাল। এবার আর শুকনো মাটিতে বসে থাকবেন না আশরাফ চৌধুরী। ওই লাফাঙ্গা মেজরকে একদম ভরসা নেই, যখন তখন তাকে পাকড়াও করতে চলে আসবে। সেই জন্যই তো এত আয়োজন। গেট কিপার খলিল মোশতাক আহমেদের মৃত্যু হয়েছে তা একটু হলেও আজ করতে পেরেছেন আশরাফ চৌধুরী। পুলিশকে খোল খাওয়ানো গেলেও তাকে ভুলানো এত সহজ নয়। মাথার চুল বাতাসে পাকেনি তার। এবার মুহিতকে হাতের কাছে পেলে এই ছেলেগুলোকে দিয়ে টাইট দেয়াবেন, আর তিনি বসে বসে উপভোগ করবেন আর হাততালি দিবেন। মুহিতের চাটনি বানানো হচ্ছে ভাবতেই খুশিতে চোখ বন্ধ হয়ে এলো আশরাফ চৌধুরীর। পৃথিবীতে মানুষের কাছ থেকে কঠিন কোনো সত্য বের করার প্রধান উপায় হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল করা। মুহিত এটাই ট্রাই করেছে আহিয়ানের উপর। মুহিত জানতো আহিয়ানের মা নেই, তাই বলে তার মাকে আশরাফ চৌধুরী খুন করে দিয়েছে এটা মুহিত স্বপ্নেও ভাবেনি। সহধর্মিণী হয় আত্মার আত্মা, সবচেয়ে কাছের বন্ধু, ভালো থাকার মেডিসিন। যাকে একটু রুষ্ট সরে কথা বললে কিয়ৎক্ষণ ভাতে নিজেরই বুকে কষ্ট অনুভূত হয়, তাকে কিভাবে কেউ হত্যা করতে পারে? কতটা জঘন্য এই আশরাফ চৌধুরী ভেবে উত্তর খুঁজে পায় না মুহিত। ধীরে ধীরে থাইল্যান্ডের আকাশে সূর্য দিগন্তে হারাচ্ছে। সময়টা এখন গোধূলি, একটু পরেই নেমে আসবে অন্ধকার, কিন্তু বাংলার রোড সেজে উঠবে ঝকঝকে আলোতে। চলবে দেহ ব্যবসায়ীদের হাঁকডাক, সাথে ক্যাসিনো, বিভিন্ন ড্রাগসের আসন আর ডাকাতি ছিনতাই।
মোহিত তৈরি হয়ে নিচ্ছে দ্রুত। আদ্রিয়ান আর সৌম্য অসময়ে ঘুমোচ্ছে। মোহিত আজ যাবে আহিয়ানের কথা অনুযায়ী লন্ডন বার নামক জায়গাটিতে। আহিয়ান আশরাফ চৌধুরী সম্পর্কে সকল তথ্য হাতে কলমে মোহিতের কাছে দিয়ে গিয়েছে। কোথায় কোথায় পাপের সাম্রাজ্য গড়েছে আশরাফ চৌধুরী সব এখন মোহিতের নখদর্পণে। মোহিতের হাত থেকে এবার কোনোভাবেই নিস্তার পাবে না আশরাফ চৌধুরী। মোহিত আজকেই অ্যাটাক করবে না। আজকে সে ওই জায়গায় নামমাত্র খোঁজ লাগাতে যাবে। কালো জিন্স প্যান্টের সাথে হাফ হাতার লোজ একটি হোয়াইট টি শার্ট পরল মোহিত। মুখে কালো মাস্ক লাগাতেই তাকে দেখে সে কোন দেশের মানুষ তা বোঝার উপায় থাকলো না। মাথায় একটা ক্যাপ পরে নিল, পায়ে কালো বুটস। ঠিকানা অনুযায়ী গুগল ম্যাপে 15 মিনিটের রাস্তা দেখাচ্ছে। ম্যাপের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মোহিত 20 মিনিট পরে পৌঁছে গেল সেখানে। মোহিতকে ছোট ছোট পোশাকধারী মেয়েগুলো ম্যাসাজ করে ডাকছে আর চোখ দিয়ে বিভিন্ন ইশারা করছে। মাঝে মাঝে টেনে ধরার চেষ্টা করছে। মোহিতের আর বোঝার অপেক্ষা থাকলো না যে কিসের জন্য মেয়েগুলো ডেকে যাচ্ছে। হাঁটতে হাঁটতে মোহিত এসে দাঁড়ালো একটি বারের সামনে, যার সাইনবোর্ডে লাইটিংয়ে জ্বলজ্বল করছে লন্ডন বার ফুকেট লেখাটি। মোহিত কিছুক্ষণ দাঁড়িয়ে আশেপাশের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করলো। এরপর বারের ভেতরে প্রবেশের জন্য পা চালালো। ভাতটিতে আসতেই কোকেনের গন্ধে পেট গুলিয়ে উঠল মোহিতের। বহু কষ্টে নিজেকে স্বাভাবিক করে বারের ভেতরে ঢুকে গেল। বারের ভেতর প্রবেশ করতেই মোহিতের মনে হলো সে জাহান্নামে এসে পৌঁছেছে। চারপাশে মানুষ নেশায় বুঁদ হয়ে আছে। ছোট ছোট কক্ষগুলো থেকে ভেসে আসছে মেয়েদের চিৎকার আর বিশ্রী হাসির আওয়াজ। ইয়াং ছেলেগুলো সমানে নাক দিয়ে হেরোইন টেনে চলেছে। মোহিত সবকিছু পর্যবেক্ষণ করতেই দেখতে পেল দুটো ছেলে তাকে ঘুরে ঘুরে দেখছে শুধু। মোহিত তাদের কিছুই বুঝতে না দিয়ে একটা উঁচু বার স্টুলে গিয়ে বসলো। কি অর্ডার করবে সেটাই বুঝতে পারছে না। এদিকে ছেলেগুলো মোহিতকে বারবার নজরে রাখছে। মোহিত এতটুকু বুঝতে পেরেছে যে মোহিতের চালচলন ওদের কাছে ভালো ঠেকছে না বলেই ওরা মোহিতকে নজরে রেখে বোঝার চেষ্টা করছে। মোহিত একটা ককটেল শট অর্ডার দিল, যা বিভিন্ন সফট ড্রিঙ্কসের মিশ্রণে তৈরি। জুস সার্ভ করতেই মোহিত জুসটা হাতে নিয়ে প্রথম চুমুক দিতেই ছেলে দুটো দুপাশ থেকে এসে মোহিতের পাশে এসে বসে গেল। এমনভাবে মোহিতকে চেপে বসেছে যেন মোহিত পালিয়ে যাচ্ছে। হঠাৎই মোহিত টের পেল তার পেটের কাছে শক্ত কিছু ধরেছে ডান পাশে থাকা ছেলেটি। ছেলেটির মুখের দিকে তাকাতেই অস্পষ্ট ইংরেজিতে বলে উঠল। ফিচাল হাসল মোহিত। এমনিতেই একজন সারাক্ষণ হয়রানি করে যাচ্ছে, তার মধ্যে আবার এই দুজন। মুহূর্তেই রাগে কান গরম হয়ে গেল মোহিতের। রক্তচক্ষু করে ডান পাশে ছেলেটির দিকে তাকিয়ে গর্জে উঠল। মুভ ইউ গান নাও অ্যাট দিস মোমেন্ট, আদারওয়াইজ আই উইল কিল ইউ ব্লাডি বিচ। মোহিতের ধমকে কেঁপে উঠল ছেলেগুলো। সাথে আশেপাশের মানুষ তাদের তাকিয়ে দেখতে লাগলো। ছেলেটি আরো শক্ত করে বন্দুক চেপে ধরল মোহিতের পেটে। তারা এতটুকু বুঝে গেছে ছেলেটা অন্য দেশের, আর এখানে কোনো অকারেন্স ঘটালে কেউ বাঁচাতে আসবে না তাকে। আর একা একটা মানুষ দুজনের সাথে পারবে নাকি? ছেলেটির তেরামো দেখে মোহিতের পায়ের রক্ত মাথায় উঠল। জুসের গ্লাসটা টেবিলে রেখে খপ করে ডান পাশের ছেলের হাতের কবজি ধরে ফেলল এবং ছেলেটির হাত মুচড়ে ভেঙে বন্দুক ওই ছেলের পেটেই টাক করল। এরপর গমগমে কণ্ঠে বলে উঠল, আই এম বেটার অ্যাট গানস শুটিং দেন ইউ, নাও মুভ ফ্রম হেয়ার। আচানক আক্রমণে ছেলে দুটো ভেবাচাকা খেয়ে গেল। তার ডান পাশের ছেলেটি হাতের ব্যথায় রীতিমতো চিৎকার শুরু করেছে। এরপর মোহিত তার কোমরে গুজে রাখা 500 S&W ম্যাগনাম রিভলভারটি বের করে ছেলেটির দিকে তাক করে বলে উঠল, মাই রিভলভার ইজ মোর পাওয়ারফুল দেন ইউ। ছেলে দুটি ভয়ে ভয়ে দ্রুত সরে গেল। মোহিত নির্বিকারভাবে আবারও বসে রইল, অপেক্ষা বার খালি হবার। বার কি আর কখনো খালি হবে? লোক সমাগম কমতে থাকার অপেক্ষা করতে লাগলো মোহিত। দীর্ঘ অপেক্ষার পর মোহিত বাড়ির পেছনের কক্ষে যাবার রাস্তা ফাঁকা পেল। আশেপাশে নেশায় কাতর লোকজন। সুযোগ বুঝে মোহিত কাঙ্ক্ষিত কক্ষের দিকে হাঁটা দিল। নির্দিষ্ট গন্তব্যে এসে মোহিত খুঁজতে লাগলো কক্ষের নম্বর, কারণ ছোট ছোট কটেজে টাইপের অনেকগুলো রুম আছে এখানে। রুম নম্বর 404 বন্ধ রুম, অবশ্যই ভেতর থেকে আটকানো। এই রুমে যে আশরাফ চৌধুরী আছে তারই বা নিশ্চয়তা কি? কিছুক্ষণ পাইচারি করলো মোহিত। এরপর করিডোরে রাখা একটি বড় ফুলদানির ভেতরে পকেট থেকে বের করে মিনি ক্যামেরা সেট করে দ্রুত বের হয়ে এলো। দৌড়ে বের হতেই মোহিত দুজন সিকিউরিটির সাথে ধাক্কা খেলো। তারা এই এরিয়াতে মোহিতকে দেখে অবাকের স্বরে জিজ্ঞেস করলো। মোহিত কি করবে ভাবতে লাগলো। আচমকাই নেশাক্ত মানুষের মতো হেলে দুলে অস্পষ্ট স্বরে বলে উঠল, আই এম লুকিং ফর এ ওয়াশরুম হেয়ার। লোকগুলো মোহিতের কথা বিশ্বাস করলো, কারণ প্রায়ই নেশায় ভূত হয়ে থাকা মানুষ এই রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে পড়ে। সিকিউরিটি মোহিতকে আর না ঘাটিয়ে ওয়াশরুমে যাবার রাস্তা দেখিয়ে দিল। মোহিত তাদের থ্যাঙ্কস জানিয়ে দ্রুত সরে আসলো ওই জায়গা থেকে।
বাড়ির বাইরে বেরিয়ে মোহিত আশেপাশে দৃষ্টি বোলালো। সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। এরপর সাবধানে হোটেলের উদ্দেশ্যে পা বাড়ালো মোহিত। ঘরে বসে থেকে ভালো লাগছে না আশরাফ চৌধুরীর। নিজের প্রিয় হুইস্কিও নেই সেই কক্ষে। উসখুস করে উঠে দাঁড়ালেন আশরাফ চৌধুরী। দরজা খুলে বেরিয়ে এলেন বাড়ির অভিমুখে। রুমে আসতেই সৌম্য আর আদ্রিয়ান চেপে ধরল মোহিতকে। তাদের না জানিয়ে কোথায় গিয়েছিল সে। এখানে একা একা রিস্ক নেওয়া ঠিক হবে না, কারণ আগের বার আশরাফ চৌধুরী মোহিতকে বড় ধরনের ক্ষতি পৌঁছিয়েছিল। সকলকে থামিয়ে মোহিত বলে উঠল, জাল ফেলে এলাম যাতে সময় করে মাছটা তুলে নিতে পারি। এরপর হাতের ফোন বের করে ক্যামেরার অপশন ঠিক করতেই স্ক্রিনে প্রদর্শিত হলো কটেজের করিডোর। তিনজনে স্ক্রিনের উপর হামলে পড়ল। কিয়ৎক্ষণ বাদেই দেখা গেল অতি কাঙ্ক্ষিত সেই ব্যক্তিকে। চকচকে হলো সৌম্য আর আদ্রিয়ানের চোখ। কপাল কুচকালো মোহিত। ইটস নট 404, ইটস 400। রাত 12টা বাজতে আর 2 মিনিট বাকি। তৈরি হচ্ছে সৌম্য আর আদ্রিয়ান। মোহিত আগেই চলে গিয়েছে সেই জায়গায়। চারপাশে খোঁজ লাগানো ভীষণ জরুরি। এতটা রাত হবার পরেও চারিপাশে অন্ধকার রাতের পরিবর্তে আলোর রোশনাইয়ে ঝা ছকছক করছে সব কিছু। কালো শার্ট, কালো প্যান্ট, কালো বুটস আর কালো ক্যাপে নিজেদের আবৃত করেছে আজকে 3 জন যুবক। মোহিতের পাঠানো লোকেশন গুগল ম্যাপে সার্চ দিয়ে হোটেল থেকে বেরিয়ে এলো সৌম্য আর আদ্রিয়ান। মোহিত বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির ফ্রন্ট এরিয়াতে তেমন লোক সমাগম নেই। সন্ধ্যার দিকে এই জায়গাটা লোকে লোকারণ্য হয়েও থাকে। ব্লুটুথ ডিভাইসে ক্লিক করে সৌম্য আর আদ্রিয়ানের উদ্দেশ্যে বলে উঠল, অল ওকে। মোহিত ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। চারপাশে মানুষ নেশায় ভূত হয়ে পড়ে আছে। কিছু মানুষ ফ্লোরে চিত হয়ে পড়ে আছে। হুঁশ নেই বললেই চলে। মোহিত কোনো রকমে তাদের পাশ কাটিয়ে কটেজের রাস্তা ধরল। সামনেই টহলরত সিকিউরিটি দেখে একটি বড় পিলারের পেছনে লুকিয়ে পড়ল মোহিত। সিকিউরিটি সরে যেতেই হন করে হাঁটা ধরল মোহিত। কাঙ্ক্ষিত রুমের সামনে এসেই কোমরে গুজে রাখা রিভলভার বের করে পজিশন নিল। এরপর দরজাতে নক করলো। দরজা কেউ খুলছে না। এদিকে বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করার মতো সময় মোহিতের কাছে নেই। সপাটে লাথি দিতেই খুলে গেল দরজা। কক্ষে প্রবেশ করলো মোহিত। ঘুটঘুটে অন্ধকার কক্ষ, কিছুই দেখা যাচ্ছে না। ফোনের ফ্ল্যাশ চালিয়ে সুইচবোর্ড খুঁজে লাইট চালাতেই চোখ চড়ক গাছ। কক্ষ পুরো খালি। ছোট একটা কক্ষ, যার একপাশে একটা বেড পাতা আর কর্নারে 2টো সোফা বসানো, আর কিছুই নেই। লাইটস নিভিয়ে ধীরে ধীরে মোহিত কক্ষ ত্যাগ করে বেরিয়ে এলো। এরপর সৌম্য আর আদ্রিয়ানকে নিয়ে চলে গেল 404-এর সামনে। তিনজনেই বন্দুক তাক করে অতর্কিতভাবে ঢুকে পড়ল কক্ষে। সেটাও খালি। কারোরই বোধগম্য হলো না ঘটনাটা। রুমের বাইরে এসে মোহিত দৌড়ে সেই ফুলদানির কাছে গিয়ে দেখতে পেল ক্যামেরাটা সেখানে নেই। ক্যামেরার পরিবর্তে সেখানে একটা চিরকুট রাখা রয়েছে। দ্রুত চিরকুট পকেটে ঢুকিয়ে বার থেকে বেরিয়ে এলো ওরা 3 জন। বার থেকে একটু নিরাপদ জায়গায় বসে চিরকুটটা পকেট থেকে বের করলো মোহিত। গোটা গোটা অক্ষরে লেখা, এত সহজেই ধরে ফেলবি ভেবেছিলি? দিলাম তো ডস। কেমন লাগলো মেজর? আমি জানতাম আমার নিমখারাম ছেলে তোকে সব বলে দিবে, আর তুইও ইগলের মতো চলে আসবি শিকার খুঁজতে। এরকম হাইড অ্যান্ড সিক আর ভালো লাগছে না। চল সামনাসামনি বসে তোর সাথে কথা বলি। নিম্নলিখিত ঠিকানায় কাল বিকাল 5টায় চলে আয়। আর হ্যাঁ, নিজের সাঙ্গপাঙ্গদের রেখে আসবি। জানিসই তো ক্যাপ্টেন সৌম্যের বউটা এতিম। রাগে চোয়াল শক্ত হয়ে গেল মোহিতের। চিঠিটা একে একে প্রত্যেকে উল্টে পাল্টে পড়ল। সৌম্য আর আদ্রিয়ানের এক জেদ, তারা মোহিতকে একা ছাড়বে না। কিছুক্ষণ মনে রইল মোহিত। এরপর 3 জন মিলে এক দুর্দান্ত ফোন দিয়ে আটল। ক্রুর হাসল মোহিত। অপেক্ষা আগামী দিনের সূর্য ওঠার। আশরাফ চৌধুরী একটি আরাম কেদারায় পায়ের উপর পা তুলে ভ্যাপের ধোঁয়া ফুঁকছেন আর রাগে ফুঁসছেন। ওই মেজর এখান পর্যন্ত চলে এসেছে এত দ্রুত? তার এখানের খবর আহিয়ান ছাড়া কেউ জানবার কথা নয়। তার মানে জানোয়ারটা এতদিন ভাঙ ধরেছিল। আহমেদ কসাইয়ের নাকের ডগায় বসে এত নিখুঁত অভিনয় করে গেল যে সে ধরতেই পারল না। কতবার মন চেয়েছে হাজতের ভেতরেই ঝুলিয়ে দিতে, কেন যে দিল না। তখন ভাবতেই ছুঁড়ে মারল ভ্যাপারের পাইপখানা। কোথাও গিয়ে দুদণ্ড শান্তিতে থাকা যাচ্ছে না। কি মুসিবত। আর বিড়বিড় করে বলছে, কাল দেখিয়ে দেব মেজরকে আমার সাথে লাগতে আসার ফল। বাপ ভাইয়ের পরিণতি দেখেও যার শিক্ষা হয়নি তাকে কিভাবে শিক্ষা দেবে এই আশরাফ চৌধুরী? ভাবনা ফেলে 2 হাতের সহায়তায় জোরে তালি দিতেই বাধ্য দাসের ন্যায় 8 জন ছেলে সারিবদ্ধভাবে আশরাফ চৌধুরীর 2 পাশে দাঁড়ালো। মোহিতের বর্ণনা দিয়ে আশরাফ চৌধুরী ছেলেগুলোকে উদ্দেশ্য করে থাই ভাষায় বলে উঠল, দেখা মাত্র হাত পা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবে। ছেলেগুলো 2 হাত বুকে ভাঁজ করে মাথা নিচু করে একযোগে বলে উঠল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আশরাফ চৌধুরী। কাল তার অনেক কাজ।
ওই মেজরকে একটা চূড়ান্ত সত্য জানানো বাকি আছে এখনো। ওই সত্যের ধাক্কাটা আগে দিয়ে একদম কাবু করে ফেলবে বলেই কিটকিটিয়ে হেসে উঠল এবং হনহন করে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। আজ সে অপেক্ষাকৃত দিন। ঘড়ির ঘন্টার কাঁটা 4-এর ঘরে ঠেকতেই ঢং ঢং করে আওয়াজ তুলে জানান দিল এখন 4টা বাজে। মুহিত দ্রুত তৈরি হয়ে হোটেল থেকে বেরিয়ে এলো। এখান থেকে গুগল ম্যাপ লোকেশন আধা ঘন্টার রাস্তা দেখাচ্ছে। মুহিত কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা বাইক রাইড বুক করে ড্রাইভারকে লোকেশন সেন্ড করলো। একভাবে প্রভাবশালী কোনো পরিবহনের প্রচলন না থাকায় এবং রাস্তায় বহু ক্যাটাগরির যানবাহনের জন্য জ্যামে পরিপূর্ণ এই শহর। মুহিত ঘড়িতে বারবার শুধু সময় দেখে যাচ্ছে আর বিরক্তিতে মুখে চসূচক শব্দ করছে। দীর্ঘ 55 মিনিটের যাত্রা শেষ করে মুহিত এখন উপস্থিত হয়েছে ফুকেট ফাইট ক্লাবের সামনে। জায়গাটা মেইন শহর থেকে একটু দূরে, জনমানব সংখ্যা খুবই কম এমন একটি জায়গায়। নিজেকে স্বাভাবিক করে মুহিত ভেতরে ঢোকার উদ্দেশ্যে পা বাড়ালো। দরজাতে নক করতেই একটি ছোট বাচ্চা ছেলে দরজা খুলে দিয়ে মাথা নিচু করে স্বাগত জানালো। কাঠের বড় পাল্লার দরজা পার হতেই ছেলেটি হাতের ইশারায় বাম পাশের রাস্তা নির্দেশ করলো। মুহিত ছেলেটির দেখানো পথে চারপাশে চোখ বুলিয়ে হাঁটতে লাগলো। জায়গাটা বাহির থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই যে ভিতরে বিশাল খোলা জায়গা আছে। ক্লাবের ভিতরে ফাইটিংয়ের সকল জিনিসে পরিপূর্ণ। মুহিত মনে মনে ভাবছে এমন জায়গায় তাকে ডাকার কী কারণ থাকতে পারে আশরাফ চৌধুরীর। চলতে চলতে একটি বড় দরজা দেখতে পেল মুহিত। কিছুক্ষণ ভেবে হাতের মুঠির সাহায্যে ঠক ঠক শব্দ করলো। নিমিষে এই দুই পাশ থেকে দুজন ব্যক্তি দরজার পাল্লা সরিয়ে মুহিতকে ভেতরে ঢুকতে দিল। মুহিত ভেতরে প্রবেশ করতেই আশরাফ চৌধুরী খুশিতে গদগদ হয়ে বলল, এসো মেজর এসো, স্বাগতম তোমাকে আমার মেহমানখানায়। আশরাফ চৌধুরীর এত সমাদর মুহিতের কাছে ভালো ঠেকছে না। কথাই বলে অতিভক্তি চোরের লক্ষণ। মুহিত চুপ করে সবকিছু পর্যবেক্ষণ করে যাচ্ছে শুধু। নীরবতা ভেঙে আবারও আশরাফ চৌধুরী বলে উঠল, তোমার জন্য কোথাও তো শান্তিতে টেকা যাচ্ছে না মেজর। নিজেও শান্তিতে থাকছো না, অন্য কেউ দিচ্ছ না। তার চেয়ে বরং চলো আজকে তোমাকে শান্ত করে দেই। বলে হাততালি দিয়ে উঠল আশরাফ চৌধুরী। মুহূর্তেই ছেলেগুলো দৌড়ে আশরাফ চৌধুরীর সামনে এসে দাঁড়ালো। একটি ছেলেকে উদ্দেশ্য করে আশরাফ চৌধুরী বলে উঠল, ড্যানিয়েল, চেক হিম। ড্যানিয়েল নামের ছেলেটি দৌড়ে এসে মুহিতকে পা থেকে মাথা পর্যন্ত সার্চ করে কিছুই পেল না। ছেলেটি ফিরে যেতেই বাঁকা হাসল মুহিত। মুহিতের ভাবভঙ্গি কিছুই আশরাফ চৌধুরীর ভালো লাগছে না। যত দ্রুত এই মেজরের থেকে নিস্তার পাওয়া যায় ততই মঙ্গল। আশরাফ চৌধুরী মুহিতের দিকে এগিয়ে এসে গলা খাকারি দিয়ে বলে উঠল, তা মেজর, বাপ ভাইয়ের লাশগুলো জানাজা করে দাফন করতে পেরেছিলে? লাশ দাফনের কথা শুনেই মুহিত মুষড়ে উঠল। অজানা নীল ব্যথায় সর্বাঙ্গ দুর্বল হলো। বুকে তোলপাড় শুরু হলো। মুহিত কোথাও খুঁজে পায়নি তার বাবা আর মাসুম ভাইয়ের লাশ। কত মর্গ, কত জায়গায় তল্লাশি চালিয়েছে। লাভের ফল বরাবরই শূন্যের কোটায় ছিল। মুহিতের নীরবতা দেখে আশরাফ চৌধুরী বলে উঠল, চলো মেজর, একটা ম্যাজিক দেখাই তোমাকে। বলতেই দুটো ছেলে ধরাধরি করে একটা কফিন আনলো। মুহিতের সামনে কফিনটা রাখার নির্দেশ দিলেন আশরাফ চৌধুরী। ছেলেগুলো কফিন রেখে সোজা হয়ে মুহিতের পেছনে বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো। আশরাফ চৌধুরী হাঁটু ভাঁজ করে বসে কফিনের ঢাকনা খুলতে তৎপর হলেন। মুহিত যেন কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। এতগুলো বছর পর আশরাফ চৌধুরী লাশ দাফনের কথা বলে এভাবে কেন ব্যথিত করবে মুহিতকে? একজন সন্তানের কাছে পিতার লাশ দাফনের কার্য সম্পন্ন করতে না পারার যে কষ্ট বা ব্যর্থতা, এটা কি আশরাফ চৌধুরী বুঝবে? নিমিষেই খুট করে খুলে গেল কফিনের দরজা। ধ্যান ভাঙল মুহিতের। কফিনের দিকে দৃষ্টি দিতেই হাঁটু গেড়ে বসে গেল মুহিত। লাশটি আর কারো নয়, তার বাবা আদনান ওয়াসিফের লাশ। লাশটি দেখেই আশরাফ চৌধুরী হু হু করে হেসে উঠল। মুহিতকে উদ্দেশ্য করে বলে উঠল, দেখ মেজর, তোর বাপকে কত যত্ন করে রেখে দিয়েছে আমি। অনেক ভুগিয়েছিল আমাকে। যখন কোনো কারণ খুঁজে নাই রাগ করার জন্য, তখন তোর বাবার লাশটা বের করে দেখি, খুব রাগ হয় তখন জানিস। তখন রাগের চোটে মনে হয় সব জ্বালিয়ে দেই। তোর ভাইয়ের লাশও আছে রে মেজর, ওটাও রেখেছি। ফেলতে পারিনি, মায়া লেগেছে ছেলেটার জন্য। বলেই ছেলে দুটোকে নির্দেশ দিল ছোট কফিনটা নিয়ে আসতে। ছেলে দুটো কফিন নিয়ে এসে মুহিতের সামনে রাখতেই মুহিত কফিন খোলার জন্য উন্মাদ হয়ে গেল। মুহিতের এমন অস্বাভাবিক আচরণে আশরাফ চৌধুরী হেসে কুটি কুটি হচ্ছে। তার ভাব দেখে মনে হচ্ছে এমন হাস্যকর দৃশ্য পৃথিবীতে দ্বিতীয়টি আর হয় না। মুহিতের কফিনটা মুহূর্তেই খুলে ফেলল মুহিত। এক পাশে বাবার, আরেক পাশে প্রাণপ্রিয় আদরের ভাইয়ের মেডিসিন মিশ্রিত ফ্যাকাশে লাশ দেখে মুহিতের বুকে ব্যথা শুরু হলো। টপ টপ করে শুধু মুহিতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মুহিত মুখে কিছুই বলতে পারছে না। লাশগুলোর মেডিসিনের ঝাঁঝালো গন্ধে প্রত্যেকে নাকে রুমাল গুছল। মুহিত সেভাবেই ঠায় বসে রয়েছে।
কিছুক্ষণ বাদে আশরাফ চৌধুরী হুঙ্কার দিলেন কফিন দুটো নিয়ে যেতে। ছেলেগুলো কফিন নিয়ে যেতেই আশরাফ চৌধুরী ড্যানিয়েল নামের ছেলেটিকে বললেন। কিল হিম। আশরাফ চৌধুরীর নির্দেশ পাওয়া মাত্র ছেলেগুলো মুহিতকে ঘিরে ফেললো চারপাশ থেকে। মুহিত মাটির দিকে দৃষ্টি দিয়ে এক ধ্যানে বসে রয়েছে। ছেলেগুলোর মধ্য থেকে তাইও নামের ছেলেটি মুহিতকে শার্টের কলার ধরে টেনে দাঁড় করালো। মুহিতের আজকে নিজেকে ভারসাম্যহীন মানুষ বলে মনে হচ্ছে, যার পায়ে বল নেই, মনে জোর নেই, মাথা বুদ্ধি শূন্য। মুহিতের মা এই লাশগুলো দেখে আবার জীবন মৃত হয়ে যাবে, আবার এই বেদনায় ভরা অতীতের পুনরাবৃত্তি হবে। মুহিতের ভাবনার মাঝেই মুহিতের মুখ বরাবর একটা পাঞ্চ মেরে দিল বডি বিল্ডারদের মতো দেখতে একটি ছেলে। টাল সামলাতে না পেরে পড়ে গেল মুহিত। সে এখনও নির্বিকার, ঠোঁট ফেটে রক্ত ঝরছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। জড় বস্তু লাগছে তার নিজের কাছেই। হঠাৎই মুকিতের স্বপ্নে বলা কথাগুলো মনে পড়ল মুহিতের। ভাইয়া তুমি কাপুরুষ, বাবা তোমাকে তার যোগ্য পুত্র ভেবে অনেক দায়িত্ব দিয়েছিল, তুমি কিছুই পালন করনি, তুমি চলে যাও। চোখ খুলে উঠে দাঁড়ালো মুহিত। সে এখান থেকে জ্যান্ত ফিরবে, সাথে বাপ ভাইয়ের লাশ নিয়েই ফিরবে। পিছনে মুড়ে সবগুলো ছেলেকে দেখে নিল মুহিত। প্রত্যেকটা ছেলের শরীরের গঠন, উচ্চতা, গায়ের রং এক, শুধু চেহারা আলাদা। এরা সবাই যে ভালো ফাইট জানে তা তাদের শরীর আর আশেপাশের ইকুইপমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। ছেলেগুলো খালি গা, সবার পরনে কালো প্যান্ট আর বুটস। ধবধবে ফর্সা শরীরের মাসেলগুলো চকচক করছে। মুহিত এদের সাথে শোক দিতে পারবে কিনা জানে না, কিন্তু মনোবল হারাবে না সে। শার্টের ভেতর থেকে বেরিয়ে এলো মুহিতের মাসেল যুক্ত জিম করা শক্ত বডি। ঘাড় ঘুরিয়ে কটকট শব্দে হাড়ের গিট ফুটিয়ে নিজেকে রিল্যাক্স করলো মুহিত। ছেলেগুলোর কারাতে পোজে ঘিরে দাঁড়িয়ে গেল মুহিতের চারপাশে। বাঁকা হাসলো মুহিত। মুহিত নিজেও একজন কারাটে ব্ল্যাক বেল্ট পাওয়া চ্যাম্পিয়ন, কিন্তু ভাবে কিছুই প্রকাশ করলো না। আস্তে ধীরে কোমরে হাত দিয়ে খুলে ফেললো বেল্টের বকলেসের পিন। ছেলেগুলো এগিয়ে আসতেই সহসাই বেল্ট খুলে হাতে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দিতে লাগলো। ছেলেগুলো সামান্য আহত হয়ে ছিটকে পড়ে গেল। আহত বাঘের ন্যায় ফুসফুস করতে করতে ছেলেগুলো উঠে দাঁড়ালো। একটা ছেলে দৌড়ে এসে মুহিতের পেট বরাবর পাঞ্চ মারার ট্রাই করলো। মুহিত তার বুদ্ধি আর শক্তির সাহায্যে ছেলেটির পাঞ্চ ব্লক করে নিজের হাঁটু দিয়ে ছেলেটির তলপেট বরাবর আঘাত করলো। এরপর কোণে দিয়ে বুকে আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়লো ছেলেটা। দৌড়ে এলো আরো দুটো ছেলে, পেছন থেকে দুজনেই মুহিতকে ঝাপটে ধরলো। মুহিত কনুইয়ের সহায়তায় তাদের দুজনকেই বুকের খাঁচা বরাবর আঘাত করলো। ছেলেগুলো ছিটকে না পড়ে মুহিতকে আরো ভালো করে চেপে ধরলো। মুহিত তার সমস্ত শক্তি দিয়ে হাত ছাড়া দিয়ে ফেলে দিল ছেলে দুটোকে। এরপর দৌড়ে একটা ওয়ালের অর্ধেক পর্যন্ত উঠে ঝাঁপিয়ে পড়লো ছেলেগুলোর উপর। দুই পাশ থেকে দুটো ছেলের হাত মুচড়ে ধরে উল্টিয়ে ভেঙে দিল মুহিত। হঠাৎই একটা ছেলে চাইনিজ চপার আর কুড়াল নিয়ে আক্রমণ করতে এলো। হঠাৎই সৌম্য আর আদ্রিয়ান দৌড়ে এসে প্রোটেক্ট করলো মুহিতকে। শুরু হলো ফাইট। কেউ কারো থেকে কম যাচ্ছে না। দুই পাশের মানুষেরই রক্ত ঝরে যাচ্ছে সমানে। বিভিন্ন মিলিটারি কায়দায় শক্তি, বলে আর বুদ্ধির জোরে সবগুলো ছেলেকে কাবু করে ফেললো তারা তিনজনে। হঠাৎই পেছন থেকে একটা চাইনিজ চপার ছুড়ে মারলো মুহিতের দিকে। সৌম্য চিৎকার করতেই মুহিত সাইড হয়ে সরে যায়। ধারালো সেই চপার মুহিতের সামনের দেয়ালে লেগে অর্ধেক ঢুকে গেল। এবার মুহিতের মাথায় খুন চেপে গেল। রক্ত চক্ষু নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে গেল চপারের দিকে। শরীরের সমস্ত শক্তি দিয়ে টেনে বের করলো চপারটা। এরপর সেটা নিয়ে দৌড়ে আশরাফ চৌধুরীর দিকে এগোতে থাকলো। আশরাফ চৌধুরী যেন নড়ার ক্ষমতা হারিয়ে ফেললো এই মুহূর্তে। মুহিত দৌড়ে এসে সেই চপার দিয়ে কোপ বসিয়ে দিল আশরাফ চৌধুরীর বুক বরাবর। বুকের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেললেন আশরাফ চৌধুরী। গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে সমানে। একের পর এক এলো পাথারি কুপিয়ে যাচ্ছে মুহিত। এক সময় আশরাফ চৌধুরী লুটিয়ে পড়লো মাটিতে। হাঁটু মুড়ে বসে আশরাফ চৌধুরীর চুল টেনে বসালো মুহিত। এরপর দাঁতে দাঁত পিষে বলে উঠল, তুই মোটেও কোপানোর ওস্তাদ নস, এক্সপার্ট হলে আমাকে মারতে সক্ষম হতি। বলেই তাচ্ছিল্যপূর্ণ হেসে উঠল মোহিত। আর শোন, তোর ছেলেই তোর মৃত্যুর কাল হলো রে আহমেদ। আমি চিরকৃতজ্ঞ তোর ছেলের কাছে। এজন্য তাকে আমি জেল থেকে পালাতে সাহায্য করেছি। এবার তুই শান্তিতে মর। বলেই গলা বরাবর চালিয়ে দিল চপারটা। আশরাফ চৌধুরী চোখ বড় বড় করে হাঁ করে শেষ নিঃশ্বাস নিলেন। মুহিত দৌড়ে চলে গেল কফিন দুটোর কাছে। মেজর আদ্রিয়ান আর সৌম্যকে ধরতে বলল তার বাবার কফিন, আর নিজের কাঁধে তুলে নিল আদরের ছোট ভাইয়ের ছোট কফিনটি। ফাইটিং ক্লাব থেকে বেরিয়ে গেল মুহিতরা। পড়ে রইল মৃত আশরাফ চৌধুরীর ক্ষতবিক্ষত লাশ, যা এই অজানা শহরে ধরার কেউ নেই। কবর, জানাজা এসব করারও কেউ নেই। মেজর আদ্রিয়ান আর্মি হেডকোয়ার্টারে মুহিতের বাবা আর ভাইয়ের লাশের কথা জানালেন। ওখান থেকেই লাশ নেবার সমস্ত কিছু রেডি করে দিবেন। থাইল্যান্ডের কর্পস
প্রিজারভেটিং ফ্রিজে কফিন দুটো রেখে চলে এলো মুহিত। হোটেলে এসে লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে ফোন হাতে তুলল মুহিত। ডায়াল করলো নির্দিষ্ট নম্বরে। রিং হতেই ফোন তুলল ওপাশের ব্যক্তি। সোহাগ ভাই। এক লহমায় কেটে গিয়েছে 15টি দিন। সোহাগ নামিরাদের নিয়ে দেশে ফিরে এসেছে। মিসেস তারিন কোনোভাবেই আর নাফিস মাহমুদের বাংলোতে থাকতে রাজি নন। তিনি তার ছেলে মেয়েদের নিয়ে তার স্বামীর পুরাতন বাড়িটাতে বাকি যে কদিন বাঁচবেন সে কদিন কাটাতে চান। পুরাতন যেই ক্ষত দীর্ঘ 6.5 বছরে কিছুটা সেরে উঠেছে। মোহিতের ফোন কল পাওয়ার পর থেকে পুরনো সেই ক্ষত থেকে চুয়ে চুয়ে যেন গড়িয়ে পড়ছে লাল টকটকে রক্তের ধারা। বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার মোহিতের বাবা আর ভাইয়ের লাশ বাংলাদেশে আনার সকল ব্যবস্থা করে দিয়েছে। আগামীকাল ভোরের ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছবে। নামিরা থেকে থেকে শুধু কেঁদেই যাচ্ছে। নামিরার কোলের 2.5 মাসের বাচ্চাটা থেকে থেকে করুণ সুরে কেঁদে উঠছে। হয়তো মায়ের কান্না অবুঝ শিশুটিও সহ্য করতে পারছে না। স্বর্গ বাচ্চাটাকে নামিরার কোল থেকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। একদিকে ভ্যাপসা গরম, তার মধ্যে কান্নাকাটি। বাচ্চাটি একদম নিতিয়ে যাচ্ছে, কিন্তু এত কিছুর ভিড়ে মিসেস তারিন নির্বিকার। দীর্ঘ বছরের শোক সইতে সইতে পাথরে পরিণত হয়েছেন। তনুজার কাছে এই মুহূর্তে তারিনকে রোবট মনে হচ্ছে। অবশ্য যন্ত্র মানবী বলাই চলে, যার হৃদক্রিয়া চালানোর জন্য একটি আস্ত মেশিন বুকের ভেতর বসানো হয়েছে। সে কি আর নরম দিলের মানুষ আছেন? কিছু লোক লাগিয়ে বাড়ির পাশের জঙ্গলগুলো পরিষ্কার করানো হচ্ছে। কাজের লোকেরা বাড়িঘর ধুয়ে মুছে সাফ করছেন। মনে হচ্ছে বিশেষ কোনো অতিথি এই বাড়িতে আসবেন, তার জন্য এত এত আয়োজন। শুক্রবার 12ই আগস্ট। আজকের আবহাওয়াটা মনোরম। আকাশে তীক্ষ্ণ রোদের তেজ নেই। ধরণীতে স্বর্গের হাওয়া বিরাজ করছে সর্বত্র। বাতাসে মিষ্টি একটা গন্ধ ভেসে বেড়াচ্ছে যেন সারাক্ষণ। এত এত কাজকর্ম করেও কেউ হাঁপাচ্ছে না। মোহিত বিমানে ওঠার আগে ফোন করে জানিয়েছে যে তারা আসছে। মোহিতের দাদার বাড়ির কিছু নিকট আত্মীয় বাসায় ভিড় করেছে। কেউ কেউ কোরআন তেলাওয়াত তসবিহ পাঠে ব্যস্ত। নামিরার কান্না যেন শেষই হচ্ছে না। যে ব্যথা নতুন অতিথি পেয়ে ভুলতে বসেছিল, সেই ব্যথা আবার কিভাবে ফিরে এলো। ওরে আল্লাহ, তুমি কেন এত নিষ্ঠুর হলে আমাদের প্রতি? সকাল পেরিয়ে দুপুর গড়াতেই পুপু সাইরেনের আওয়াজ পাওয়া গেল। আদনান ওয়াসিফের বিশাল 3 তলা বাড়ির খোলা প্রাঙ্গণে প্রথমে একটি পুলিশের গাড়ি প্রবেশ করলো, এরপর 2টো আর্মি জিপ, এরপর মুহিতদের অ্যাম্বুলেন্স। পিছে পিছে এলো মন্ত্রী মহোদয়ের গাড়ি। নিমিষেই মানুষে কিচকিচ করে উঠল আদনান ওয়াসিফের পরিত্যক্ত খালি বাড়িটি। কান্নার আওয়াজ বাড়ালো নামিরা। বাইরে বের হবার জন্য পাগল হয়ে গেছে সে। স্বর্গ আর তনুজা কেঁদে চলেছে নামিরাকে জড়িয়ে। সোহাগ ছোট বাচ্চাটাকে নিয়ে পায়চারি করছে আর চোখে জল মুছছে। অপরাধীর ন্যায় মোহিত ঘরে প্রবেশ করলো। তার সারা শরীরে ছোট ছোট জখমে ভর্তি। মোহিতের রোগা মলিন চেহারা দেখে স্বর্গের বুক থক করে উঠল। কিন্তু পরিস্থিতি এখন অন্য ধাঁচের। মোহিতের কাছে এখন গিয়ে এসব নিয়ে কথা বলার প্রশ্নই আসে না। মোহিত ড্রয়িং রুমে এসে জোরে ডেকে উঠল, মা। মিসেস তারিন আজ নিজেকে সজ্জিত করেছেন। গায়ে জড়িয়েছেন ধবধবে সাদা শাড়ি। মধুখানে সিটি করে শক্ত করে হাত খোপা করে বেঁধে নিলেন। চোখের চশমাটা ঠিক করে মাথায় কাপড় দিয়ে দোতলার আদনান ওয়াসিফের ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন। মোহিত তার মায়ের এমন নির্বিকার রূপ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। তার মা কি পাগল হয়ে গেল অধিক শোকে? মা কি আবার হারিয়ে যাবে তাদের জীবন থেকে? নামিরা সহসা এসে ঝাপটে ধরল মোহিতকে। কেঁদে ভাসালো মোহিতের বুক। নাফিস মাহমুদ নিজেই কাউকে সান্ত্বনা দেবার অবস্থায় নেই। নিমিষে পুরো বাড়িটা শোকের মাতমে ছেয়ে গেল। মোহিত আজ তার শক্ত খোলস থেকে বেরিয়ে বোনের সাথে মিলে কাঁদছে। ছোট বাচ্চার মতো কাঁদছে মোহিত। মোহিতের কান্না দেখে স্বর্গ নিজেকে সামলাতে পারছে না। মেজর আদ্রিয়ান আর সৌম্য এসে মোহিতকে শান্ত করার অনেক চেষ্টা করলো। মিসেস তারিন এসে মোহিতের সামনে দাঁড়ালেন। মোহিত অসহায়ভাবে তার মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, পাপাকে নিয়ে এসেছি মাম্মা। মিসেস তারিন আজ একটুও কাঁদলেন না। মোহিতকে কঠিন সুরে আদেশ দিলেন, যাও, তোমার পাপার লাশ গাড়ি থেকে বের করে আনো, তাকে ধোয়ানোর ব্যবস্থা করো, দ্রুত জানাজা যে দিতে হবে মোহিত। মায়ের আদেশ পেয়ে মোহিত দৌড়ে ফ্রিজিং কারের নিকট আসে। লাশ গাড়ি থেকে নামানোর আগে পুলিশ আর রিপোর্টার এসে মোহিতকে বিভিন্ন জেরা শুরু করে। আর্মি জেনারেল এটা দেখে রেগে গিয়ে পুলিশকে ধমকে ওঠেন। পুলিশ সরতেই তিনি আরও কয়েকজন সোলজার ডেকে কফিনগুলো নামাতে আদেশ দেন। বিশাল বড় ড্রয়িং রুমের ফাঁকা জায়গায় পরপর 2টো খয়েরি রঙের কফিন সাজিয়ে রাখা হয়েছে। মোহিতের মা আদেশ দিলেন কফিনের ঢাকনা খুলতে। আদ্রিয়ানার সৌম্য ঢাকনা খুলতেই নামিরা একবার বাবার কাছে একবার মুকিতের কাছে গিয়ে পাগলের মতো বিলাপ করতে শুরু করে। মুকিতের ফ্যাকাশে মায়াবী মুখখানা প্রত্যেকটি মানুষের হৃদয়কে মুষড়ে দিল। কেউ কেউ কষ্টে জ্ঞান হারিয়ে ফেলল।
মুকিতের কফিনের কাছে গিয়ে মিসেস তারিন হাঁটু ভেঙে বসে পড়লেন। নরম সুরে রেখে উঠলেন, মুখিত, মানিক আমার, এই দেখ মামা বসে আছে, চোখ খুলবি না? কিন্তু হাই আদরের মুকিত, সে তো চোখ খুলে না। এবার মিসেস তারিন আদনান ওয়াসিফের কফিনের কাছে এলেন। আদনান, এই আদনান, উঠবে না? কথা বলবে না আমার সাথে? অনেক দিন তোমার সাথে মন খুলে কথা হয় না। আমাকে নিঃস্ব করে দিয়ে বাবা ছেলে কি সুন্দর ঘুমাচ্ছ না? নীরবে অশ্রু বিসর্জন দিলেন মিসেস তারিন। হাওমাও করে কাদার ক্ষমতাও হারিয়েছেন বহু আগেই। একটু কাঁদলেই বুকে অসহনীয় ব্যথা অনুভূত হয়। দম আটকে আসে। মোহিত এসে তার মাকে জড়িয়ে ধরল। সোহাগ কারো কাছে বাচ্চাটা গুছিয়ে দিয়ে কফিনের কাছে এসে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল। যে মানুষটা তাকে এত বড় করলো, বিপদ থেকে উদ্ধার করলো, অথচ সোহাগ সেই মানুষটির কোনো উপকারেই আসলো না। এর চাইতে নির্মম কিছু কি ধরনীতে আর কিছু আছে? নিজেকে স্বাভাবিক করে নাফিস মাহমুদকে ডাকলেন মিসেস তারিন। তোর দুলাভাইয়ের কৌশলের ব্যবস্থা কর। যেহেতু লাশগুলো দীর্ঘদিন প্রিজারভেটিং করা ছিল, তাই দীর্ঘ সময় এগুলো এভাবে না ফেলে রাখাই ভালো। রোগ জীবাণু বা ভাইরাস ছড়াতে পারে যখন তখন। নাফিস মাহমুদের হুকুমে কয়েকজন লোক এসে গোসলের কাজ শুরু করে দিল। একে একে আদনান ওয়াসিফ আর মুকিতের গোসল শেষে তাদের সাদা কাফনের কাপড়ে পরিয়ে খাটিয়াই তোলা হলো। তাদের জানাজা পড়তে দলে দলে মানুষ আসতে শুরু করলো। আদনান ওয়াসিফের সহকর্মীরা এলেন। হাজার লোকের সমাগমে শেষ হলো জানাজা। মিসেস তারিন কবর কোথায় হবে সেটা আগেই দেখিয়ে দিয়েছিলেন। জানাজা শেষে দ্রুত তাদের দাফনের ব্যবস্থা করা হলো। সমস্ত কাজ শেষ করতে করতে দুপুর গড়িয়ে রাত নামলো। কিছু পুলিশ আর আর্মির বড় বড় অফিসাররা ভিড় করেছে মুহিতের বাসায়। তাদের একটাই প্রশ্ন, লাশ ওখানে কিভাবে গেল? মুহিত মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে। মামা আর ভাইয়ের করুণ চেহারা মনে পড়তেই চোখ থেকে খসে পড়ল মোটা মোটা দুফোঁটা জল। প্রশ্নবিদ্ধ নজরে প্রত্যেকে মুহিতের দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে মুহিত বলতে শুরু করলো। যখন সবাই জানাজানি হতে শুরু করে যে নির্বাহী অফিসার আর তার ছেলেকে কেউ খুন করে দিয়েছে, ঠিক সেই মুহূর্তই পোস্টমর্টেম রিপোর্ট বদলে গিয়েছিল। রিপোর্টের কোথাও লেখা ছিল না যে পাপা আর মুকিতকে কুপিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। পাপা আর মুকিতের লাশ সরিয়ে ফেলা হয়েছিল আর আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। মুহূর্তেই খবরের কাগজে আর সংবাদ শিরোনামে হেডলাইন বের হয় যে সৎ নির্বাহী অফিসার আদনান ওয়াসিফ আর তার পরিবার আগুনে পুড়ে মারা গিয়েছে। তাদের দেহাবশেষ কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমি আর মামা অনেক মর্গ, অনেক হসপিটাল তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কেউ সেই লাশের হদিস দিতে পারেনি। আর্মি জেনারেল প্রশ্ন করলেন। মুহিত আঙ্গুলি দিয়ে নাফিস মাহমুদের দিকে নির্দেশ করলো। সকলেই মুহিতের আঙ্গুল বরাবর তাকিয়ে অবাক হয়ে গেল। একযোগে সবাই প্রশ্ন করলেন। মুহিত মাথা নিচু করে জবাব দিল। জি স্যার। অবাকের স্বরে জানতে চাইলেন ব্রিগেডিয়ার জেনারেল। আমি চাইনি আমার বাবা আর ভাইয়ের মতো মামাও হারিয়ে যাক। আশরাফ চৌধুরী পাপাকে বলেছিল আমাদের যে হেল্প করবে তাকেই মেরে ফেলবে। মুহিত কিছু স্থির চিত্র আর প্যানড্রাইভ বের করে নিয়ে আসলো তার কক্ষ থেকে। সেগুলো পুলিশের ডিআইজির হাতে তুলে দিয়ে মুহিত আহত সুরে বলল, এইভাবে এখানে আশরাফ চৌধুরীর বিভিন্ন খারাপ কাজে সামিল হওয়া কিছু পুলিশ অফিসারের তথ্য আছে, যারা মোটা অঙ্কের ঘুষ খায় আর অপরাধ করে বেড়ায়। এখানে তাদের সকল বায়োডাটা আর কি কি অপরাধ করে তার সকল বিবরণ রয়েছে। পাপা নিজে এদের শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু উনাকেই চিরতরে শেষ করে দেয়া হয়েছে। আমি চাই আপনারা সকল প্রমাণের ভিত্তিতে তাদের অ্যারেস্ট করুন, দেশকে কলুষিত মুক্ত করুন। এরপর মোহিত আবার বলতে শুরু করলো। মা যে বেঁচে ছিল এটা আশরাফ চৌধুরী জানতেন না। তিনি কৌশল খাটিয়ে লাশগুলো থাইল্যান্ড নিয়ে যান। সেখানে এতগুলো বছর প্রিজারভেটিং করা ছিল। উনি কেন এতদিন পর্যন্ত